সবাইকে স্বাগতম বাংলার কথা চতুর্থ পর্বে। আজকে আমাদের সাথে আছেন রোকেয়া প্রাচী, তিনি অভিনেত্রী ও আওয়ামী লীগ নেত্রী, এবং শেখ ফরিদ, উনি হচ্ছেন কবি এবং মানবাধিকার কর্মী। আমাদের আজকের ট্যাগলাইন হচ্ছে ভারত বিরোধী জাতীয় ঐক্য, সংকট ও সম্ভাবনা। আপনারা জানেন আমরা হয়তো একটা ট্যাগলাইন রাখি, আলোচনার একটা নির্দিষ্ট বিষয় রাখি, বাট আমাদের প্রত্যেকটা জিনিস বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অনুঘটক হয়েই তৈরি হয়েছে। সেই লক্ষ্যে আমাদের বাংলাদেশের চলমান যে পরিস্থিতি আছে সেটা নিয়েও আমরা আলোচনা করব। রোকেয়া প্রাচী এবং শেখ ফরিদ, আপনাদেরকে স্বাগত। আমি কার কাছে প্রথমে যাব, রোকেয়া প্রাচীর কাছে যাব না শেখ ফরিদের কাছে যাব? আমি নিজেই কনফিউজ। আমি রোকেয়া আপার একজন ফ্যান আগে থেকেই। না পাকে দিয়ে শুরু করি। রোকেয়া প্রাচী, জি, আপনি তো দেশের ভিতরে থেকে 5ই আগস্ট পর্যন্ত, জুলাইয়ের আমরা যেটা ধরি আর কি 15 তারিখ থেকে 5ই আগস্ট পর্যন্ত আপনি সম্পূর্ণ পরিস্থিতি দেখেছেন, বুঝেছেন। আপনার কেন মনে হলো যে বেশিরভাগ মানুষ যেদিকে সেদিকে থাকাটা সঠিক না, এই কাজটা একটা ষড়যন্ত্র হচ্ছে এবং এটা দেশকে অস্থিতিশীল করার একটা প্রক্রিয়া? এ ধরনের সিদ্ধান্তে আপনি কিভাবে উপনীত হলেন? ধন্যবাদ। আসলে 15ই জুলাই আমার সৌভাগ্য হয়েছিল ধানমন্ডি 32-এ যাওয়ার। সেদিন আমাদের কারেকশন, 15 জুলাই না, এটা 14ই আগস্ট নাকি না 15ই জুলাই? 14ই আগস্ট আমি গিয়েছিলাম, কিন্তু যখন আন্দোলনটা চলছে 15ই জুলাই, ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন, তো সেদিন আমি গিয়েছিলাম। মানে ধানমন্ডি 32 নম্বরে আমাদের একটা কর্মসূচি ছিল ফুল দেয়া বঙ্গবন্ধুর প্রতিকৃতি। সংগঠনের যাত্রা শুরুর কারণে আমরা 15 জুলাই সেখানে উপস্থিত হয়েছিলাম এবং ধানমন্ডি 32 অনেক ছোট ছোট বাচ্চারা এসেছে স্কুল থেকে, সেটা দেখছিলাম। এবং 15 জুলাই সেখানে আমরা মানে ওই ফুল দেওয়ার পর ঢাকা শহরে যা ঘটছিল সেদিন, সেটা নিয়ে আমরা অনেকের সাথেই কথা বলছিলাম। 15 জুলাইতেই আমরা বলছিলাম, আমি একজন, তখন ওখানে অনেক সাংবাদিক ছিল, আমাকে জিজ্ঞেস করছিল যে আপনি যে প্রশ্নটা করলেন যে আমি বেশিরভাগ লোকের দিকে না থেকে কেন মানে আলাদা, এখানে আসলে বেশিরভাগ লোক বা আলাদা না, বিষয়টা হচ্ছে যে আমরা তখনই মনে হচ্ছিল যে যেদিন আমরা রাত্রেবেলা স্লোগান শুনলাম যে রাজাকার রাজাকার স্লোগান, তুমি কে আমি কে, রাজাকার রাজা, তো এরকম একটা স্লোগান আমরা শুনবো বাংলাদেশে, এটি আসলে আমাদের ভাবনার মধ্যে কখনো ছিল না। কারণ রাজাকার কে, রাজাকাররা কি করেছিল বাংলাদেশে, সেটির ইতিহাস আমরা জানি। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেয়েরাও যখন বলছিল, রোকেয়া হলের এবং শামসুন্নাহার হলের, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এবং এই শব্দটি তখন তারা ঠিক করেছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের একটি অংশ থেকে, খণ্ডিত অংশকে নিয়েই তারা এই আন্দোলনটি শুরু করেছিল, রাজাকার রাজাকার স্লোগান। তো তখনই আমরা কিন্তু বুঝতে পারছিলাম যে কোনো একটা আন্দোলনের স্লোগান যদি এটা হয় যে তুমি কে আমি কে, রাজাকার, কেউ যদি নিজেকে রাজাকার বলে উপস্থাপন করে, তখন বুঝতে হবে এটার উদ্দেশ্যে কোথাও না কোথাও সমস্যা রয়েছে। আর তখনই আমরা দেখছিলাম যে রাষ্ট্র এবং এই কোটার বিপক্ষে না, ছাত্র আন্দোলনের কোনোভাবেই বিপক্ষে না, কিন্তু তারপরও আমরা দেখছিলাম যে কোথায় যেন আন্দোলন থামবে না, আন্দোলনটা ধীরে ধীরে 9 দফা 1 দফার দিকে যাওয়া শুরু হলো। এবং পুরো আন্দোলনটা যে জায়গায় গেল, আমরা দেখলাম সেখানে লাশের রাজনীতি শুরু হয়ে গেল। সেখানে এমন ভাবে লাশ পড়ছিল, এমন ভাবে উপস্থাপন হচ্ছিল, এবং আমরা দেখছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন পরিমাণ প্রোপাগান্ডা, যে প্রোপাগান্ডাগুলো এখন অনেকটাই আমরা সামনে প্রকাশিত আমরা দেখছি। সেই সময় রাষ্ট্র কর্তৃক বা রাষ্ট্রের প্রশাসন কর্তৃক কিংবা আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে মানুষ, আমরাও তখন কাউকে বোঝাতে পারছিলাম না প্রোপাগান্ডাটা এরকম ছিল। আজকে আমরা কিন্তু সেই কথাগুলোই আবার বলছি, এবং এই ধারাবাহিকতায় যখন 5ই অগস্ট হলো, আমরা দেখলাম গণভবন থেকে শুরু করে পুরো রাষ্ট্রটাই একটা ভাঙচুর, লুটপাট, আগুন, সন্ত্রাসী পরিণত। নেতাকর্মীরা মার খাচ্ছে, আমরা দেখছি সারা বাংলাদেশ যেন লাশের স্তূপে পড়ে।
আওয়ামী লীগের কোনো নেতা কর্মী যেখানে পাচ্ছে ফেরত আসতে হচ্ছে। এবং এই ভাঙচুরের লেভেলটা এরকম যে বঙ্গবন্ধু থেকে শুরু করে জয়নুল আবেদিন থেকে শুরু করে রবীন্দ্রনাথ, বেগম রোকেয়া, মুক্তিযুদ্ধের ভাস্কর্য, আমাদের স্বাধীনতার স্মৃতিস্তম্ভ থেকে শুরু করে কোনো কিছুই বাদ গেল না। এবং আমরা সেখানে দেখলাম ধানমন্ডি ৩২ ভাঙচুর, লুটপাট এবং আগুন সন্ত্রাস। এবং ওরা যেটা করছিল ৫ তারিখে আমরা যেটা দেখলাম, ভাঙচুর করেই থামছে না, লুটপাট করছে, জিনিসগুলো নিয়ে যাচ্ছে, আগুন দিচ্ছে এবং মানুষকে মারছে। তো ৫ই অগস্ট পর্যন্ত যেটা আমরা দেখলাম, তারপর তো চলছে চলছে আমরা দেখলাম যে প্রশাসনকে আঘাত করা, অর্থাৎ মানে বাংলাদেশে থানাগুলোকে লুটপাট করা, ভাঙচুর করা, আগুন দিয়ে পুড়িয়ে দেয়া, পুলিশ প্রশাসনের উপর নির্মমভাবে আঘাত, ৩,২৫০ পুলিশকে হত্যা করা হলো। এবং এই হত্যাগুলো কিন্তু কোনো স্বাভাবিক হত্যা নয়, এগুলো মানে পিটিয়ে পিটিয়ে কুপিয়ে কুপিয়ে নির্মম ভাবে আগুন দিয়ে পুড়িয়ে মারা হচ্ছে, থানা লুট হচ্ছে, আর্মস গুলো নিয়ে যাচ্ছে, জেলখানায় গিয়ে জেলখানা লুট করছে, ভাঙচুর করছে, কয়েদিদেরকে বের করে দিচ্ছে। এবং আমরা দেখলাম সারা বাংলাদেশের থানা জেলখানা সবকিছু ভাঙচুর, লুটপাট হলো এবং প্রচুর আসামি কয়েদিরা মুক্ত হয়ে এই আজকের বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে। এবং সে সকল মানে রাষ্ট্রীয় মানে কোষাগার থেকে যত অস্ত্র ছিল সেগুলো কিন্তু মানুষের হাতে হাতে, তার অর্ধেকও এখন পর্যন্ত উদ্ধার হয়নি। এবং তারপর আমরা দেখলাম প্রচুর শীর্ষ সন্ত্রাসী খালাস করে দেওয়া। পাশাপাশি আমরা দেখছি আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে নির্মম ভাবে মারছে, মেয়েরা ধর্ষিত হচ্ছে, মন্দির ভাঙছে, মাজার ভাঙছে, কবরের ভিতরে গিয়ে আগুন জ্বালাচ্ছে। এই যে একটা নির্মম ধ্বংসযজ্ঞের বাংলাদেশে পরিণত, এটা কিন্তু কোটা বনাম রাষ্ট্র নয়, এটি হচ্ছে স্বাধীনতা বিরোধীদের, স্বাধীনতার পক্ষের রাষ্ট্রের বিরুদ্ধে যাওয়ার একটি ভিন্ন চক্রান্ত ছিল। এবং সেই সময় এই যে 15 জুলাই থেকে রাষ্ট্র এবং আমরা সকলেই যে কথাগুলো বলবার চেষ্টা করেছি বলে, সেটি কিন্তু তখন প্রোপাগান্ডার মাঝখানে হারিয়ে গিয়েছে। কিন্তু আমরা প্রধান উপদেষ্টার মুখেই শুনেছি, তিনি আমেরিকার মাটিতে গিয়ে বলেছেন যে কিভাবে প্ল্যান করে প্রত্যেকটা জিনিস করা হয়েছে, প্রত্যেকটা লাশের রাজনীতি করে করা হয়েছে। এবং আমরা দেখছি প্রতিদিন একটা না একটা লাশ ফেরত আসছে। এই যে গণহত্যাকারী, স্বৈরাচার বলা হচ্ছে, এগুলো সবই হচ্ছে তাদের মেটিকুলাসলি ডিজাইন প্ল্যানিং এর একটা অংশ। এবং তারা রাষ্ট্রকে মানে সেই সময়ের সরকার তারা একটা নেগেটিভ ব্র্যান্ডিং করার একটা পরিকল্পনা ছিল দীর্ঘ সময় থেকে, সেটি কিন্তু এখন আমাদের কাছে খুব স্পষ্ট যে তারা এটা অনেক প্রায় 10-12 বছর ধরে তারা এই পরিকল্পনাটা করছিল। এবং এই পরিকল্পনার ভিতরেই ছিল কি করে প্রধানমন্ত্রীকে নেগেটিভ ব্র্যান্ডিং করতে হবে, কি করে রাষ্ট্রকে নেগেটিভ ব্র্যান্ডিং করতে হবে, প্রশাসনকে করতে হবে। এবং আপনি দেখেন এর মধ্যে কিন্তু আমরা দেখেছি যে পুলিশ প্রশাসনকে যেভাবে আঘাত করা, 1971 সালে আমরা দেখেছি আঘাত পুলিশ প্রশাসনের উপরে ছিল, আঘাত ছিল রাষ্ট্রের সংস্কৃতি ব্যক্তিত্বদের উপর, বুদ্ধিজীবীদের উপর, শিক্ষকদের উপর। আমরা তেমনি আমরা দেখলাম 5 তারিখের পর থেকে প্রায় 2,500-3 হাজারের শিক্ষক এবং অতি সম্প্রতি আমাদের অধ্যাপক স্যার সহ শিক্ষকদেরকে অত্যন্ত নিগৃহীত, অত্যন্ত অপমানজনক ভাবে তাদেরকে পদত্যাগ করানো হচ্ছে। এবং এই পদত্যাগটা কিন্তু তাদেরকে শারীরিকভাবে আঘাত করে। এই যে দুর্বৃত্তায়নের যে এক ধরনের অবস্থা বাংলাদেশে আমরা দেখছি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটাও দেখলাম যে 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত যা কিছু ঘটেছে, ভাঙচুর, আগুন সন্ত্রাস, হত্যা, এর কোনো কিছুরই কোনো বিচার হবে। আমরা ইন্ডিয়ানিটি দেখলাম, আমরা পরবর্তীতে অধ্যাদেশ দেখলাম যে আমরা বলতে পারবো না যে এই মুহূর্তে বাংলাদেশে একটি অসাংবিধানিক অবৈধ সরকার এই অধ্যাদেশ জারি করছে, ইন্ডেমনিটি করছে। এবং আজকে আওয়ামী লীগ শব্দটাই উচ্চারণ করার মতো অবস্থা নেই। আজকে নেতাকে না পেলে তার সন্তানকে ধরে নিয়ে যাচ্ছে,
একটা ছাত্রলীগকে না পেলে তার মাকে খুন করছে, স্বামীকে না পেলে তার স্ত্রীকে মেরে ফেলছে। আওয়ামী লীগ নেতাকে পায়নি, তার হালের বলদটাকে মেরে ফেলছে। পেঁপে গাছ, পেঁপে বাগানটাকে কেটে টুকরো টুকরো করে ধ্বংস করে দেওয়া হলো। তার মানে এই এই যে মব বাহিনীর সরকার, দেখেন যে রাষ্ট্ররা যে ইন্টারিম মানে যে অন্তরিম সরকার গঠন করেছে, সেখানে আমাদের সংবিধান সেটাকে কিন্তু সংবিধান অনুযায়ী সেটি বৈধ নয়। এবং তারা এখন কি করছে, যত রকমের আসামি আছে, শীর্ষ সন্ত্রাসী আছে, তারা খালাস। আর ধরেন একটা মামলার, একটা মিথ্যা মামলার 70 নম্বর আসামি, 72 নম্বর আসামি, 85 নম্বর আসামি, 50 নম্বর আসামি, তাকে অ্যারেস্ট করে আরো 3-4টা মামলা দিচ্ছে। আর অ্যারেস্ট করার আগে কি করছে, একটা মব বাহিনী যাচ্ছে, মব বাহিনী গিয়ে সে ভাঙচুর মারধর করে তাকে আধমরা করতেছে, তারপরে পুলিশের কাছে দিচ্ছে। পুলিশ সেনাবাহিনী সেটা দেখছে। আর পুলিশকে যেহেতু অকৃতকার্য একটা প্রশাসনে পরিণত করেছে, তো আজকে পুলিশ প্রশাসন বলতে পারছে না ভয়। রোকেয়া প্রাচী, এটা তো পুলিশকে কাজ করতে দিচ্ছে না। এটা তো ধরেন যে ইতিহাস, এই ইতিহাসগুলো আমরা 4 মাস ধরে অনবরত দেখছি। এই ইতিহাস তৈরি হওয়ার আগে বিগত সরকারের ভূমিকা কি ছিল? তারা কেন এই ইতিহাসগুলো তৈরি হবে তারা সেই বিষয়ে সতর্কতার সাথে হ্যান্ডেল করতে পারেনি? এই জায়গাটাতে আমার একটা প্রশ্ন থেকে যায় যে এত বড় প্রশাসন নিয়ে, বাহিনী নিয়ে তারা কেন এই জিনিসগুলো যে আসছে, এগুলো আমরা যারা অ্যাক্টিভিস্ট তারা যতটুকু অনুমান করতে পেরেছি, বুঝতে পেরেছি, তারা সরকারের থেকে কেন ব্যর্থ হলো? এবং আজকের এই পরিণতির জন্য কি বিগত সরকারও অনেকটা দায়ী না? সরকার দায়ী বলতে সরকার তো অনেক প্রশাসন আছে। হ্যাঁ, গোয়েন্দারা কেন সব বুঝতে পারে নাই? ছাত্রলীগের হেলমেটের ভিতর থেকে শিবির কেন বেরোচ্ছে? আজকে যে শিল্পীরা, যে যে সংস্কৃতি কর্মীরা, যে বুদ্ধিজীবীরা, কবি সাহিত্যিকরা আমাদের সাথে গত মানে মনে করেন যে 15 তারিখের কথাটা আমি কেন বলছিলাম তখন, যারা 28শে জুলাই পর্যন্ত আমাদের সাথে চা কফি খাচ্ছে, আমাদের সাথে সংস্কৃতির বিষয়ে আলোচনা করছে, সেই লোকটাই কিন্তু অগাস্টের 1 তারিখে চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং আমরা একসময় দেখলাম সে আসলে চেঞ্জ হয়নি, সে আসলে আমাদের আমব্রেলার নিচেই ছিল, আমাদের হেলমেটের ভিতরেই ছিল, আমাদের ঘরে ছিল। আমরা আমাদের ঘরে থেকে, আমাদের ভিটামিন খেয়ে, আমাদের ছায়ায় থেকে হৃষ্টপুষ্ট হয়ে এখন আমাদের কি দংশন করছে। এখন এই দায়ভার তো আমার। আমরা আমাদের কমিটিতে এরকম মানুষজনকে কেন নিয়েছি? আমাদের গোয়েন্দারা আমাদেরকে কেন বলেনি? কেন আমরা চিনিনি এইসব মানুষজন? দুদিন আগেও যারা আমাদের আমাদের মানে বিভিন্ন মন্ত্রণালয়ের মানে তথ্যচিত্র বানিয়ে যাদের সংসার চলেছে, গাড়ি বাড়ি হয়েছে, আজকে সে আমাকে বলে আমি স্বৈরাচারের দোসর। আজকে সে আমাকে বলছে আমি দালাল। তো আমি দালাল, হ্যাঁ, আমি আওয়ামী লীগ করেছি, আপনি আওয়ামী লীগের দালাল, তারা কি জামাত শিবিরের এবং হিজবুতের দালাল? না, সেই কথাটাই আসছি আমি। তো আজকে কিন্তু তারা একটা জায়গায় চলে গেছে, আমরা আজকে দেখতে পাচ্ছি। আপনি সব জায়গায় দেখেন, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু দুটো ভাগে ভাগ হয়ে গেছে। একটা ভাগ হচ্ছে আমরা স্বাধীনতার পক্ষে, আর আরেকটা ভাগ হচ্ছে স্বাধীনতার বিপক্ষে। এখানে কিন্তু আজকে এই মুহূর্তে বাংলাদেশের লড়াইটা কিন্তু আওয়ামী লীগ বনাম, যদি আপনি বলতে চান, এখানে শুধু আওয়ামী লীগ নিয়ে রাজনীতি না, তাহলে তো 5ই আগস্টের জিনিসটা অন্যরকম হতো। যদি এরকম হতো যে শুধু সরকারকে উৎখাত করলেই তাদের চক্রান্ত সফল হয়ে যেত, তাহলে না হয় একটা তর্কের খাতিরে ভাবতাম যে ঠিক আছে, কিন্তু বিষয়টা সেখানে নয়। আজকের এই লড়াইটা শুধু আওয়ামী লীগ নিধনের মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি শুধুমাত্র একটি রাষ্ট্র ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারকে উৎখাতের মধ্যে কিন্তু বিষয়টি এখানে শেষ নয়। এটি হচ্ছে 1971 সাল। আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ একটি মানুষ, আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করি, আমরা যারা স্বাধীনতার পক্ষের মানুষ, আমরা যারা 1971 সালকে স্মরণ করি, আমরা 1952 সালকে স্মরণ করি, আমরা বঙ্গবন্ধুকে স্মরণ করি। বঙ্গবন্ধু আমাদের আদর্শ। একজন বঙ্গবন্ধু বাংলাদেশে জন্ম না নিলে আমরা 1952 সালের ভাষা পেতাম, 1971 সালের এই সংবিধান, এই জাতীয় পতাকা, এই জাতীয় সঙ্গীত পেতাম। লড়াইটা আজকে সেইখানে, স্বাধীনতা বিরোধী আর স্বাধীনতার পক্ষে। আমরা হচ্ছি স্বাধীনতার পক্ষে, আর তারা খুব সুস্পষ্ট ভাবে আজকে স্বাধীনতার বিপক্ষে গিয়ে দাঁড়িয়েছে। এবং সেই কারণেই কিন্তু আমরা দেখেছি যেখানে বাংলাদেশে 48টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে 17টি দল তাদের নিজেদের স্বার্থে তারা ঐক্যের ডাক দিয়েছে।
দেখেন, ঐক্যের ডাক দেওয়াতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু ঐক্যটা যদি দেশের স্বার্থে হতো, দেশপ্রেমিক স্বার্থে হতো, দেশপ্রেমের জায়গায় থেকে হতো, স্বাধীনতার পক্ষের জন্য হতো, সংবিধান রক্ষার জন্য হতো, আমার কোনো সমস্যা ছিল না। কিন্তু এই ঐক্যের ডাকটা হয়েছে স্বাধীনতার বিপক্ষের কারণ, তারা স্বাধীনতার বিপক্ষে গিয়ে দাঁড়িয়েছে। এরকম একটি ঐক্যের ডাক কিন্তু বহু আগে পাকিস্তান আমলে আমরা কিন্তু পশ্চিম পাকিস্তানে দেখেছি, তারাও কিন্তু ঐক্য করেছিল, বাংলাদেশের বিপক্ষের ঐক্য। তো আজকে এই যে ঐক্য, এটাকে আমি জাতীয় ঐক্য বলতে চাই, এটাকে আমি বলতে চাই স্বাধীনতা বিপক্ষের রাজনৈতিক দল বা কিছু মানুষ। সেখানে কিন্তু এমন মানুষও আমি দেখেছি যারা কোনো নিবন্ধিত রাজনৈতিক দলের সদস্য নন। তার মানে কি? তার মানে যারা এই চক্রান্তের অংশ ছিলেন, যারা স্বাধীনতার বিপক্ষের মানুষ, স্বাধীনতাকে তারা বিশ্বাস করেন না, স্বাধীনতার পক্ষের না, তারা রিসেট বাটন টিপ দিয়ে স্বাধীনতাকে মুছে দিতে চান, ৭ই মার্চ বাতিল করতে চান, 15ই আগস্ট বাতিল করতে চান, 16ই ডিসেম্বর বাতিল করতে চান। এরা হচ্ছে সেই গোষ্ঠী যে বাংলাদেশটাকে আবার 1971 সালের সেই জামাত শিবির, সেই সময় যে মানে জামাতে ইসলামী যে ভূমিকাটা রেখেছিল, ওনারা নিজেরাই বলেছেন 1971 সালে বাংলাদেশের পক্ষে ওনারা ছিলেন। তো কাজে আজকে যখন ওনারা এক মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা দেন, তখন একজন সংস্কৃতি কর্মী হিসেবে, একজন আওয়ামী লীগের রাজনৈতিক কর্মী হিসেবে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার, মুক্তিযুদ্ধ পরিবারের একজন মানুষ হিসেবে আমি মনে করি যে এই যে দুই ভাগে বিভক্ত বাংলাদেশ, স্বাধীনতার পক্ষে, হ্যাঁ আওয়ামী লীগ রাজনৈতিকভাবে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী রাজনৈতিক দল, তাই আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষের মানুষরা একদিকে আর স্বাধীনতা বিরোধীরা আরেক দিকে। এবং এই স্বাধীনতা বিরোধী যারা আছেন তারা একসময় অনেকেই আওয়ামী লীগের গুণ কীর্তন করেছেন, আওয়ামী লীগ নিয়ে স্তবক লিখেছেন, আওয়ামী লীগ নিয়ে কবিতা লিখেছেন, বঙ্গবন্ধু আমাদের চেয়ে বেশি বলেছেন। আমরা সমস্ত ক্ষেত্রে, এবং আমাদেরকে আজকে যারা মনে করেন যে আমরা স্বৈরাচারের দোসর, ধরেন আমি পেশা একজন অভিনয় শিল্পী, একজন পরিচালক, প্রযোজক, তো একজন আওয়ামী লীগের শিল্পী বা প্রযোজক বা পরিচালকের সাথে অভিনয় করতে সমস্যা হয়নি, আমার টাকায় নাটকে ডিরেকশন দিতে প্রবলেম হয়, আমাদের সাথে একসাথে থাকতে সমস্যা হয়নি। তো তাদেরই আজকে সমস্যা। এই যে সমস্যাগুলো, এটা আসলে তারা আজকের বাংলাদেশ যেখানে দাঁড়িয়েছিল 5ই আগস্টের আগ পর্যন্ত, সেই বাংলাদেশকে ধ্বংস করা, পিছিয়ে দেওয়া, এরকম একটি রাষ্ট্রে পরিণত করার ক্ষেত্রে যারা একত্রিত হয়েছে, আমি সেই একত্রিত মানুষগুলোর যে জাতীয় ঐক্যের নামে যে তারা যে ডাক দিয়েছে, আমি মনে করি ইতিহাস সাক্ষী এরকম ঐক্য কখনোই একটি রাষ্ট্রের কল্যাণ বয়ে আনতে পারে না। আর 15ই আগস্টের কথা বলছি, দেখেন 15ই আগস্ট বঙ্গবন্ধু, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে হত্যা করা, 1975 সাল, সেখানে আসলে কারা ছিল কুশীলব? আজকে কারা কুশীলব? 21শে আগস্টে কারা কুশীলব? 2024-এ কারা? একই তো মানুষ, তারাই তো। আমার মনে হয় যে এটা অস্পষ্ট হয়তো শুরুর দিকে ছিল, আমাদের কোমলমতি সাধুর শিক্ষার্থীদের একটা আবেগ থেকে অনেকেই এসেছিলেন, অনেক সাধারণ মানুষও কিন্তু আবেগতাড়িত হয়ে পথে নেমেছিলেন। আজকে কিন্তু তারা প্রতারিত, তারা কিন্তু অনেকেই বলছেন যে তারা ভুল করেছেন এভাবে রাস্তায় নেমে, আগেই ভালো ছিলেন। এই যে কথাগুলো মানুষ বলছে, আপনি তো মানুষের আবেগকে নিয়ে খুব বেশিক্ষণ খেলতে পারবেন, রাষ্ট্রের বিপক্ষে যাচ্ছেন আপনি। সমস্ত বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে শুরু করে কল কারখানা সমস্ত কিছু বন্ধ, 134টা তো লাস্ট আমি কাউন্ট করেছিলাম, তারপরে আর কাউন্ট করছি না, কত কাউন্ট করবো, সব বন্ধ। কত শ্রমিক আজকে বেকার হয়ে আছে, আজকে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি। আমি রোকেয়া প্রাচী আপনার কাছে আবার আসবো, অবশ্যই আসবো। আমি ফরিদ সাহেবের কাছে একটু যেতে চাচ্ছি। আমার শেখ ফরিদের আমি অনেক ভিডিও দেখেছি, উনি একটা কথাই সারাক্ষণ বলতে থাকে, চিঙ্কু বাম চিঙ্কু বাম। আর আমি ফরিদ ভাইয়ের কাছে আরেকটা জিনিস জানতে চাই, ফরিদ ভাই গাজওয়াতুল হিন্দ বিষয়টা কি যদি একটু আমাদেরকে বলতেন। গাজওয়াতুল হিন্দ, আপনাকে শুনতে পাচ্ছি না, আপনি আনমিউট করবেন। আপনার প্যানেল আপনারা যারা আছেন, ওকে আপা, আমি তো আগে থেকেই তার ফ্যান, আপনারও খুব পরিচিত, হয়তো ওইভাবে আমাদের পরিচয় দেখা সাক্ষাৎ হয় নাই। আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন যে
আমি যা বলতে চেয়েছিলাম আসলে আজকে যা যা বলবো, রোকেয়া আপা তার ৮০ ভাগ বলে ফেলেছেন। আমি অনেক কিছু বলতে পারবো না। আপনি যে প্রশ্ন করেছেন সেগুলি বলি। চিঙ্কুপাম কেন বলি আমি জানেন, মনের দুঃখে বলি। আমরা সমাজতান্ত্রিক আন্দোলনে এসেছিলাম যাদের দেখে, যাদের আদর্শে, যাদের আদর্শ আমাদেরকে মুগ্ধ করেছিল। আজকে দেখি যে সেই লোকগুলো সমাজতন্ত্রের কথা বলে, সাম্যের কথা বলে, তারা স্বাধীনতা বিরোধীদের পক্ষে গুণগান গায় না, সরাসরি তাদের পক্ষ নিয়ে কথা বলে। আমি সবচাইতে চিঙ্কুবাম কেন বলবো না বলেন, ফরহাদ মাজাহার স্যার, আমি তাকে সম্মান দিয়েই বলতেছি। আজকে রোকে আপা আছে তো, তার সম্মান আমি সবাই, আমি আমার মুখ অত ভালো না, আজকে ভালোভাবেই বলবো, বাধ্য আমি, কারণ ভালো মানুষের সাথে থাকলে ভালোভাবেই কথা বলতে হয়। এই ফরহাদ মাজাহার একসময় আমার আদর্শ ছিলেন। এই লোকটা সারা জীবন বলে এসেছে যে মুক্তিযুদ্ধ বিরোধী যারা, এরা হচ্ছে দেশের শত্রু, মানে জামাত, নেজামে ইসলাম, তারপর আপনার মুসলিম লীগ, এরা আমাদের দেশের শত্রু, জাতির শত্রু, এগুলো বলেছেন, তিনি লিখেছেন। আবার তিনি আমাদের বলেছিলেন যে আমেরিকা হচ্ছে রিং লিডার অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর যত অকাম কুকাম, যত ভেজাল বাজায়, তারা এইভাবে বলতে হবে, যত ভেজাল সৃষ্টি করে, এগুলো সব আমেরিকার কাজ। আজকে দেখেন তিনি সেই দুইটা অপশক্তিরই বলবো, একটা সাম্রাজ্যবাদী শক্তি, আমি আমেরিকার নাগরিকের কথা বলতেছি না, আমেরিকার পলিসির কথা বলতেছি। সাম্রাজ্যবাদী আমেরিকার পক্ষে সরাসরি ফরহাদ মাজাহার আছেন। আবার জামাতের সমালোচনা করলে তিনি বলতেছেন আওয়ামী লীগকে তিনি প্রতি মুহূর্তে, আওয়ামী লীগের আন্ডা বাচ্চা যেগুলো জন্ম নেয় না, তাদেরও তিনি ফ্যাসিস্ট ফ্যাসিস্ট গালি দিতে দিতে, আমার মনে হয় তার মুখের যে থুতু হয়েছে একটা নদী হয়ে যাবে, তার মুখ থেকে যে থুতু বের হয়েছে আওয়ামী লীগকে গালি দিতে দিতে ফ্যাসিস্ট ফ্যাসিস্ট বলে। সেই তিনি কিনা জামাতের মতো একটা আন্তর্জাতিক ভাবে তার অঙ্গ সংগঠন ছাত্র শিবির একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আমেরিকাতে স্বীকৃত, আমেরিকার বিশেষ সংস্থা দ্বারা স্বীকৃত। সেই সংগঠনের যে প্যারেন্ট জামাত, যারা আমাদের ৩০ লক্ষ মানুষকে হত্যা করেছে এবং ৩ থেকে ৫ লক্ষ নারী সম্ভ্রম ঘটিয়েছে, আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল, সেই জামাতের পক্ষে তিনি কথা বলে আমাদের বলেন যে জামাতের সমালোচনা করাই ফ্যাসিজম। আমি অবাক হয়ে যাই যে কোন লোকদের দেখে আমরা সমাজতান্ত্রিক রাজনীতিতে এসেছিলাম এবং কেন এদের কথা আমরা বায়াস্ট হয়েছিলাম। আজকে যারা সেই মার্কিন বিরোধী কথা বললো, স্বাধীনতা বিরোধী জামাতের বিরুদ্ধে কথা বললো, আজকে সে মার্কিনেরই তারা পদলেহন করতেছে। আনু মোহাম্মদ স্যারকে সারা জীবন দেখলাম মার্কিন বিরোধিতা করতে, সারা জীবন বলল যে যত অকাম কুকাম হয় দেখবা যে সেগুলো কিন্তু মার্কিনীদের হাত আছে। আনু মোহাম্মদ স্যারের এখন আর আনু মোহাম্মদ স্যার, রেহনুমা ম্যাডাম, তারপর এই ফরহাদ মাজাহার, এদের এখন আর দেখি না, তারা মার্কিনের সেই সাম্রাজ্যবাদ চোখে দেখে না। তারা এখন জামাতকে বলে, জামাতের সমালোচনা করা ফ্যাসিজম মনে করে। কেন এদের সিংকুবাম বলবো না বলেন, এই দুঃখে কথা বলি। আর আপনি একটা প্রশ্ন করেছেন যে গজওয়াতুল হিন্দ, সবচেয়ে হাস্যকর একটা শব্দ। এরা কিন্তু গজওয়াতুল হিন্দ বলে, কিন্তু গজওয়াতুল চায়না বলে না। এরা গজওয়াতুল হিন্দ বলে, এরা কিন্তু গজওয়াতুল ইউরোপ বলে না, এরা কিন্তু গজওয়াতুল আমেরিকা বলে না, গজওয়াতুল সোভিয়েত ইউনিয়ন বলে না, গজওয়াতুল অস্ট্রেলিয়া বলে না, শুধুমাত্র এরা গজওয়াতুল হিন্দ বলে। আপনি দেখেন চায়নাতে মসজিদকে টয়লেট বানিয়েছে, তারপরে সেখানে ধর্মীয় অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে, আমরা মিডিয়াতে দেখেছি। এমনকি তাদের প্রিয় এক জামাতি নেতা বনি আমিন, যাকে আমি আদর করে বমি আমিন বলি, সেই বমি আমিন নিজে গিয়ে দেখালো যে সেখানে তারা সালাম দিতে ভয় পায়। সেই চীনের আমন্ত্রণে কিন্তু বাংলাদেশের এই নাস্তিক চীনের আমন্ত্রণে এই জামাতে ইসলাম, তারপর হেফাজতের নেতা, দৈনিক সংগ্রামের সম্পাদক এবং শিবিরের বেশ তরুণ কিছু নেতা, এরা গেলেন চায়নাতে দাওয়াত খেতে চাইনিজ গভর্নমেন্টের আমন্ত্রণে, যারা সারা জীবন চায়নারে গালি দিল নাস্তিক এবং কমিউনিস্ট। সিংকুবাম কেন বললাম, দেখেন বামপন্থীরা, রোকে আপা বললেন যে ২৮ তারিখ পর্যন্ত আমরা অনেক লোকের সাথে কফি খেয়েছি, চা খেয়েছি। যে আপা আপনি ঠিক বলছেন, আমি ১ তারিখ পর্যন্ত খেয়েছি। এদের চিনতে পারি নাই, বরং আমি তাদের চিনি যারা আমার চাইতে, আমি তো আওয়ামী লীগের লোক না, তারা আমার চেয়ে অবশ্যই বেশি জয় বাংলা স্লোগান দিয়েছে আমার সামনে। আমিও জয় বাংলা স্লোগান দিয়েছি গণজাগরণ মঞ্চে। জয় বঙ্গবন্ধু, এটা তো আমার সাথে তারা গলা কোরাস গাইতো। তাদেরই দেখলাম আমি জামাতের পক্ষে সরাসরি কথা বলতে, আমাকে বলে ফেললো আমি, যারা সারা জীবন স্লোগান দিল জয় বাংলা জয় বঙ্গবন্ধু, আমাকে বলতেছে আমি আওয়ামী লীগের দালাল, আমি শেখ হাসিনার দালাল, ছাত্রলীগ আমার টাকা দেয়, যুবলীগ টাকা দেয়, আওয়ামী লীগ টাকা দেয়, এই ধরনের কথা, আর ফ্যাসিস্টের দালাল, এগুলো বলা শুরু করলো।
আমি 1 তারিখ পর্যন্ত তাদের চিনি। আমি ভাবতেই পারি নাই যে এরা এত দ্রুত। আপনি ঠিকই বলেছেন আপা, আপনি তো বলেছেন যে আপনার প্রযোজনায় মানে আপনার টাকায় সিনেমা করতে, নাটক করতে তাদের সমস্যা হয় নাই। আরো আজব বিষয় যে তিশার যে হাজবেন্ড আমাদের সরার ফারুকী, মানে যিনি এখন উপদেষ্টা, আমি এদের উপদেষ্টা বলতে রাজি নই, আই এম সরি, এরা হচ্ছে উপদেষ্টা, এই মেট্রিক পাস উপদেষ্টা। সে তার ওয়াইফ বেগম মুজিবের চরিত্র অভিনয় করলো, তার স্বামী হয়ে গেল অপদেষ্টা। আর যিনি খোকা চরিত্রে বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করলো, তার ফ্ল্যাট বাতিল হয়ে গেল। এক যাত্রায় দুই বিচার। মানে এখানে তো স্পষ্ট যে এমন ভাবে লুকিয়েছিল আওয়ামী লীগের ভিতরে মুক্তিযুদ্ধের চেতনার ছদ্মবেশে, এমন ভাবে লুকিয়েছিল যে আওয়ামী লীগ কেন, আমরা তো আওয়ামী লীগ কেন, আমরাই বুঝতে পারি নাই। আমার সাথে একটা ছেলে আমার বাসায় আসা যাওয়া করতো। একটা ছেলে আমার সাথে একেবারেই দহরম মহরম তার সাথে ছিল। আমি দেখি যেই দিন 6 তারিখে দেখি সে শিবিরের মিছিল করতেছে, আই এম শকড। যে ছেলেকে নিয়ে আমি ঘুরছি নিরাপত্তার জন্য, সেই ছেলে দেখি শিবিরের মিছিল করতেছে। তাহলে আওয়ামী লীগ কিভাবে বুঝবো? আমি বুঝতে পারি না আওয়ামী লীগ কিভাবে বুঝবো। আমি আওয়ামী লীগের প্রতি ক্ষুব্ধ ছিলাম। ওকে আবার স্বীকার করে নিয়েছেন যেটা আওয়ামী লীগের ত্রুটি ছিল, আমি তাকে ধন্যবাদ জানাই। যে সাধারণত যারা দলান্ধ হয় তারা ভুলকে স্বীকার করে না। আপার এইদিকে উদারমনা, যেহেতু সাংস্কৃতিক ব্যক্তিত্ব, এই জন্য হয়তো তিনি এটা মেনে নিয়েছেন এবং গণতান্ত্রিক চেতনার অধিকারী, এই জন্য বলেছেন যে তাদের কিছু ত্রুটি আছে। আসলে আমরাই বুঝতে পারি না বাইরে থেকে। এত যে আমরা ছাত্রলীগকে বলতাম, যুবলীগের সেন্ট্রাল ম্যামদের বলতাম দেখো বা দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে, এরা বিশ্বাস করে নাই। বলছে না, জামাতের আসতেছে না এরা। আপনি আরেকটা বলছেন যে আজকের যে অবস্থানে এই বিরোধী দলীয় যে ঐক্য, মানে তারা যে জাতীয় ঐক্য করেছে তথাকথিত, এই জাতীয় ঐক্যের 4/1 দল কিনেছে। 48টা দলের মধ্যে 17 নাকি 18 জন, আপা যেটা বলে, আমি শুনছিলাম 18 জন, 17 আপা বললেন 17। আচ্ছা, তাহলে দেখেন 4/1 নয়, একটা কম করে আপনি 4/1 নিয়ে আপনি জাতীয় ঐক্য করবেন, এটা তো একটা হাস্যকর ব্যাপার। বিএনপি কে রেখে যখন আওয়ামী লীগ ভোট করলো, ইলেকশন করলো, তখন সবাই বললো এত বড় একটা দলকে বাদ দিয়ে কিভাবে ইলেকশন করলেন, এটা তো হলো না। এখন তো তারা 4/3 ফেলে দিয়ে তথাকথিত জাতীয় ঐক্য করতে গেছে। আর তারা স্বপ্ন দেখতেছে গজওয়াতুল হিন্দ। গজওয়াতুল হিন্দের আপনি যদি তাকে জিজ্ঞেস করেন বড় বড় আলেমদের, এরা বলবে হাদিসই জাল। অনেকে বলবে হাদিসের অস্তিত্বই নাই, এগুলো পয়দা করা হয়েছে ভারত উপমহাদেশে। আপনার ভুলে গেলাম না, মীর কাসিম যখন আসে, আরবরা যখন ভারত দখল করার চিন্তা ভাবনা করে ভারত অভিযান চালায়, তখন তারা এগুলো হাদিস তৈরি করেছে বলে, অনেকেই বলে, আমরা বলি আলেমেরাই বলে, আমরা তো আর হাদিস বিশারদ না, এগুলো আমরা বলতে পারবো না। তারাই বলে যে এগুলো ঠিক নেই। এখন এই গজওয়াতুল হিন্দকে আরো বেশি বেশি হাওয়া দেওয়া হয়েছিল যখন সোভিয়েত ইউনিয়নকে ভাঙা হয়। তার আগে যখন আফগানিস্তান থেকে সোভিয়েত ইউনিয়নকে সরানো হয়, তখন এই হাদিস পড়ানোটা খুব বেশি বেশি চর্চা করতো, যাতে মানুষকে ধর্মান্ধ বানানো যায় এবং সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে ব্যবহার করে। এখন সেই হাদিসটা নিয়ে আসছে বাংলাদেশ। আপনি দেখেন আজকে রাওয়া, যেখানে সেনা কর্মকর্তারা থাকে, তারা এই যে মহাখালী ডিওএইচএইচে, তারা দেখেন মিছিল করতেছে এবং তাদের ভাষাগুলো দেখেন কওমি মাদ্রাসা ছাত্রদের মতো হিংস্র, একেবারে হায়নার মতো তারা কথা বলতেছে। তারা যে একটা সামরিক কর্মকর্তা ছিল, তাদের ভাষা, ওই কথাটা তারা খুব পোলাইটলি বলতে পারতো, কিন্তু তা না বলে তারা ঠিক কওমি মাদ্রাসার ছাত্রদের মতো, একটা পাকিস্তানের যে পন্থী সাধারণ যে ছাত্র, তাদের মতো করে তারা কথা বলতেছে। তারা ভারত দখল করবে। আসলে এই যে জাতীয় ঐক্য তারা করেছে, এটা আসলে আপা যেটা বললেন যে এখন বাংলাদেশ 2 ভাগে বিভক্ত হয়ে গেছে, একটা হচ্ছে স্বাধীনতার পক্ষে আর একটা বিপক্ষে। এটা হওয়া উচিত ছিল, খুব ভালো হয়ে গেছে। আমি মনে করি দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায়, এত সুবিধা হবে, স্পষ্ট হয়ে যাবে। আমার মনে হয় আমরা আগে আফসোস করেছি যে এটা আসলে দেশের জন্য ক্ষতি হয়ে গেছে, কিন্তু এখন দেখি না, অনেক সময়। এই জন্য শেখ সাদী একটা কথা বলেছেন, হার চিজ পয়দা হতা হ্যায় হার কারবালাকে বাদ। এটা কিন্তু ইকবালের কথা না, অনেকে এটাকে ইকবালের কথা মনে করে। আসলে এটা আরো কয়েকশো বছর আগে শেখ সাদী বলেছেন, কবি শেখ সাদী, আহ ইরানের কবি, তিনি এটা বলে গেছেন যে হার চিজ পয়দা হতা হ্যায় হার কারবালাকে বাদ। প্রত্যেক নতুন জিনিস সৃষ্টি হয় ধ্বংসের উপর দিয়ে। তো আমি মনে করি এই যে একটা মেসাকার হয়ে গেছে, এটাকে আমরা মেসাকারই বলবো। কারণ আমাদের স্বাধীনতা, এটা শুধু আওয়ামী লীগ যদি উচ্ছেদের ব্যাপার হতো, আওয়ামী লীগ যেটা আপা বললেন, আমি তাকে অ্যাপ্রিসিয়েট করলাম, তিনি খুব সুন্দর কথা বলছেন। তাকে আওয়ামী লীগের কর্মী হিসেবে, নেতা হিসেবে আপনি পরিচয় দিল, আমি দেখলাম তিনি একেবারে নিরপেক্ষ কথা বলছেন। যে যদি এখন এটা আওয়ামী লীগ সরকারকে উচ্ছেদ করার কথা ছিল, মিনিমাম মেনে নেওয়া যেত। আচ্ছা, তোমরা গণতান্ত্রিক সরকার মনে করো নাই, আরো বেটার অপশন চাও, বেটার, ভালো কথা। বাংলাদেশের জনগণ যদি চায় ভালো, আরো ভালো হবে। কিন্তু আমরা কি দেখলাম, তারা এটা শুধু আওয়ামী লীগ উচ্ছেদে থাকলো না, তারা এটাকে বঙ্গবন্ধুর বাড়িটা পুড়িয়ে দিল,
সকল স্মৃতি ধ্বংস করে দিল, শিক্ষার উপর আক্রমণ করা হলো, সাহিত্যের উপর। আপনি দেখেন মাজারগুলো ভেঙে দিল। মাজার কি দোষ করছে? আমাদের এলাকায় জামালপুরের পাশে শেরপুরে সেখানে মাজারে আগুন দিয়ে দিল। আবার শুধু বলেছেন যে মাজারে আগুন দিয়েছে, শুধু আগুন দেয়নি, মাজার থেকে লাশ উঠিয়ে নিয়ে গেছে, কোন কোন জায়গায় কথা লাশ তুলে বলতে নিয়ে আবার গেছে। আবার এটা মানে এত নির্মম যে আমার হ্যাঁ, বলতেও ইচ্ছা নির্মম। করে হ্যাঁ, না, মানে আমি নির্মম। আমি কিন্তু আমি কিন্তু নন প্র্যাকটিস রিলিজনের ব্যাপারে আমার কোনো যায় আসে না। আমি আমি জাবেদ আক্তারের মতো বলি যে পৃথিবীতে মসজিদ মন্দির থাকলে ভালো, গির্জা থাকলে ভালো, না থাকলে আরো ভালো। আমি এইভাবে বলি, আমি কারো আক্রমণেও যাই না, পক্ষেও বলি না। কিন্তু একটা জিনিস দেখেন, কারো তো বক্তব্য দেওয়ার অধিকার আছে। মাজার যে করে সে থাকুক, সমস্যা কি? আপনি দেখেন লালন মেলা করতে দিল না নারায়ণগঞ্জে। আপা ঠিকই বলেছেন। আপনি দেখেন লালনের যারা ভক্ত এবং যারা লালনের প্রচারে প্রসারে খ্যাতি অর্জন করেছেন, অর্থ অর্জন করেছেন, সম্মান অর্জন করেছেন, যেমন ফরিদা আপা, খুবই আমার শ্রদ্ধেয় ব্যক্তি উনি। নিঃসন্দেহে আপাকেও যেরকম শ্রদ্ধা করি, তাকেও আমি সঙ্গীতজ্ঞ হিসেবে শ্রদ্ধা করি। আপাকে যেমন অভিনেতা, আপাকে আমি যত না আওয়ামী লীগ নেত্রী হিসেবে জানি, তার চেয়ে বেশি কিন্তু আমি তাকে বলি, আমি না শুধু সারা বাংলাদেশ আপনি জিজ্ঞেস করেন, রোকেয়া পাশে গিয়ে বলবো অভিনেত্রী। এই হিসেবে তাকে সবাই শ্রদ্ধা করে, আই এম শিওর। এবং 90% লোকই জানে না তার ভক্ত যে তিনি আওয়ামী লীগের নেত্রী। আই এম শিওর আপা, সরি টু সে। এখন আমরা তাকে ওইভাবেই দেখে আসছি। দেখেন লালন মেলাকে করতে দিল না, ফরাদ মাজাহার একটা কথা বলেন, অথচ তিনি লালনের ঠিকাদার হয়ে বসে আছেন। ফরিদা আপা তো বলেনি নাই, মানলাম ফরিদা আপা মেয়ে মানুষ, তিনি বললেন না, ঝামেলা গেলেন। কিন্তু ফরাদ মাজাহার এত কথা বললেন। আপনি দেখেন বিমানবন্দরের সামনে লালনের ভাস্কর্য ভেঙে দিল, কথা বলে নাই। লালন মেলা হতে দিল না, কথা বলে নাই। সারা দেশে, আমার এলাকায়, আমার আশেপাশে লালন মেলা হতে দেয় নাই, গান গাইতে দেয় নাই। দেশটা ধীরে ধীরে একটা সাম্প্রদায়িক, মানে অসাম্প্রদায়িক সমাজটাকে আমরা সাম্প্রদায়িক করে ফেলেছি, ধর্মান্ধ করে ফেলেছি। ওয়াজে দেখেন, ওয়াজ কালচারে আমাদের সকল সংস্কৃতিকে, আমি বলি না যে ওয়াজ বন্ধ, তা বলি না, ওয়াজের মতো ওয়াজ চলবে, কোনো সমস্যা নেই, কীর্তন চলবে। আমরা তো আমরা তো ডাইভার্সিটি চাই, আমরা বৈচিত্র্য চাই। ওয়াজে মৌলানা ওয়াজ করবে, কীর্তন মন্দিরে কীর্তন গাবে, কোনো সমস্যা নাই, আমরা যার যার মতো চলবো। কিন্তু আমরা, আমাদের দেশটা এখন দেখেন কি হয়ে গেল। তারা শুধুমাত্র যদি মুক্তিযুদ্ধের কথা বলতো তাও কিন্তু না, এখন দেখা যাচ্ছে তাদের দাঁত সন্ধ্যার পরে, আমরা যেমন কল্পনায় গল্পগুলো শুনছি ছোটবেলার রূপকথা, সন্ধ্যার পরে ভূতের দাঁত বের হয়ে যায়, পেটনির দাঁত বের হয়ে যায়, এদের দাঁত আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে। এবং এটা সাধারণ লোকেরাই বুঝতে পারতেছে, যারা তাদের প্রোফাইল লাল করেছিল অনেকে এখন কালো করা শুরু করছে। একজন বিখ্যাত প্রফেসর তিনি গালাগালি শুরু করে দিয়েছেন, আমরা দেখলাম। সেই যে আন্দোলনের পক্ষে ছিলেন তাদেরই গালাগালি শুরু করে দিয়েছে বিশ্রী ভাষা। আমি শব্দটার সঙ্গতার কারণে এখানে উচ্চারণ করতে পারলাম না, তা প্রোফাইলে গেলে দেখতে পারবেন। তো এই যে গাজওয়াতুল হিন্দের কথা বলে, তারা শুধু মুক্তিযুদ্ধকে অস্বীকার করতেছে না, তারা মুক্তিযুদ্ধের সকল স্মৃতিকেই উচ্ছেদ করতেছে না, তারা আসলে দেশেই বিশ্বাস করে না। এটা প্রতিবারই প্রমাণ হয়েছে। এই জন্য ডক্টর হুমায়ুন আজাদ স্যার বলছিলেন যে রাজাকার কিন্তু আজীবন রাজাকার। মুক্তিযোদ্ধারা আজীবন মুক্তিযোদ্ধা নাও থাকতে পারে, কিন্তু রাজাকার অলওয়েজ রাজাকার। তাই তারা কখনো গজওয়াতুল হিন্দের লেবাসে আসবে, কখনো তারা আহ বিভিন্ন লেবাসে আসবে। আমি শব্দগুলো উচ্চারণ করতে চাই না, কারণ এটা একটা মানে সবাই দেখতেছে শুনতেছে। এরা আমাদের দেশে এই যে ভারত বিরোধী জাতীয় ঐক্য করলো, এটা মূলত মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, আমাদের সংস্কৃতির বিরুদ্ধে, আমাদের সাহিত্যের বিরুদ্ধে, আমাদের সঙ্গীতের বিরুদ্ধে, আমাদের সুস্থ বিকাশের বিরুদ্ধে, আমাদের গণতন্ত্রের বিরুদ্ধে। ইভেন এই উপমহাদেশটাকে অস্থিতিশীল করার জন্য এরা চাচ্ছে, কোন কোন দেশ, আমি নামগুলো নিচ্ছি না সঙ্গত কারণেই, বেশ কয়েকটা দেশের ইন্ধনে তারা এই বাংলাদেশকে একটা নতুন যুদ্ধক্ষেত্র তৈরি করতে চায়। এবং শুধু এটা আওয়ামী লীগকে উচ্ছেদ করার জন্য নয়, আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে, স্পিরিটকে ধ্বংস করার জন্য নয়, ভারতকে অস্থিতিশীল করতে চায়। এটা এখন স্পষ্ট দিনে দিনে। নইলে মুক্তিযুদ্ধের, আপনি আওয়ামী লীগ সরকারকে উচ্ছেদ করেছেন, ভোটের ভোট ভোট বলতে বলতে মুখের ফেনা তুললেন। এখন তো আওয়ামী লীগকে বললেন যে শেখ হাসিনা ফ্যাসিস্ট, আওয়ামী লীগ ফ্যাসিস্ট, তার জোট ফ্যাসিস্ট। তারা ভোট, দিনের ভোট রাইতে করে। আপনারা তো ভাই রাতেও ভোট করতে পারতেছেন না। আপনাদের এত মরদ যদি থাকে, আপনারা রাতেই ভোট করে ক্ষমতায় আসেন না, সমস্যা কি? আমরা দেখতে চাই। একজন আবার বলেছে, এক নেতা, যে আমরা বুলেট দেখে ভয় পাই নাই, আমরা ব্যালট দেখে ভয় পাবো কেন? আসেন, ব্যালটে আসেন। আই এম শিওর রোকেয়া প্রাচীর সাথে যারা এই যে বড় বড় উপদেষ্টা সেজেছেন, বড় বড় নেতা সেজেছেন, রোকেয়া প্রাচীর সাথে যদি আপনি ইলেকশন করেন বাংলাদেশের যে কোনো সংসদীয় এলাকা, আমি শিওর এরা একজনও পাশ করতে পারবে না আপার সাথে। আমি লিখে দিতে পারি। এরা আসলে ব্যালটের জন্য আসে নাই। আমি বারবার বলছি, আমি ডে ওয়ান থেকে বলে আসি নাই, শুধু আমি বিফোর জুন মাস, জুলাই মাস থেকে আমি বলে আসতেছি যে এরা কিন্তু, এই আন্দোলনটা কিন্তু ভিন্ন দিকে যাবে। তারা যখন ইন্ডিয়া বয়কট ঘোষণা করলো, আমি তখনই বললাম এটা কিন্তু সাম্প্রদায়িক একটা উস্কানি হবে। শেষ মুহূর্তে এটা সংখ্যালঘু তারাও হিন্দু খেদাও আন্দোলনের রূপ নেবে। আপনারা দেখতে পাচ্ছেন সেই মসজিদ, ইভেন আজকে দেখেন আপনি মসজিদের ভিতরে তালা দিয়ে সবকিছু লুট করে নিয়ে গেছে।
আর আপা যেটা বলেন 10 লাখ টাকা চাঁদা চেয়েছিল, তার মা দেয় নাই, তার মাকে নামাজরত অবস্থায় মেরে ফেলছে। এটা যদি আওয়ামী লীগের আমলে ঘটতো, আপনি জানেন এটা কি ঘটতো? এটা যদি আওয়ামী লীগের আমলে ঘটতো, এতক্ষণ আওয়ামী লীগকে কাফের কথা দিত সরকার সহ। কিন্তু দেখেন, এরা একটা কথা বলে না, এরা স্বপ্ন দেখতেছে গাজওয়াতুল। এখন দেখেন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দৃষ্টিভঙ্গি ভিন্ন দিকে নিচ্ছে এই দেশের জনগণকে নিয়ে যাচ্ছে ভারত বিরোধিতায়। আপনি বলেন, এই দেশে ভারত বিরোধিতা করে আমাদের যে গার্মেন্টস 85% নাকি 80% কাঁচামাল আসে ভারত থেকে। আপনি গার্মেন্টস কিভাবে চলবে? এই দেশে 50 লক্ষ নারী পুরুষ শ্রমিক ফরিদ চাকরি ভাই, করে। জি, sorry। আপনার কি মনে হয়, না সরি না, আপনার কি মনে হয় ওরা এগুলো চালানোর জন্য আসছে? ওরা কেন চালাবে বলেন তো? ওরা তো বাংলাদেশ চায় না। পয়েন্ট, তাহলে একটা ওরা সুন্দর ওরা ওরা গার্মেন্টস বলেন বা অন্য কোনো শিল্প বলেন, কেন চালাবে? সুন্দর ওদের কথা তো বলছেন। আমি চালানোর এটা কোনো ওরা দরকার ওরা নেই। ওরা আসছে আসলে, ওরা আসলে দেখেন, আমরা কয়েকটা শব্দ খুব পরিচিত, আমি সরি, আমি না, জি জি জি, বলেন। বলেন না বলে থাকতে বলেন পারলাম না। বলেন সেটা হচ্ছে বলেন বন্ধ। জি। আমরা কিন্তু ক্রমাগত যে শব্দটা দেখছি, বন্ধ বন্ধ, স্কুল বন্ধ, কলেজ বন্ধ। কিভাবে কলেজগুলো বন্ধ হলো? এই কলেজ ওই কলেজ মারামারি, লাশ পড়লো 10টা কলেজে, মানে অফিসিয়ালি 10টা। সেখান থেকে আমাদের দৃষ্টিভঙ্গি সরে গেল, সবগুলো স্কুল কলেজ বন্ধ হয়ে গেল। দেখেন, আমি কখনোই অন্য শিক্ষার বিপক্ষে না, আমি আধুনিক মানুষ, আমি মনে করি সবারই সব শিক্ষার অধিকার আছে, ইংলিশ মিডিয়াম বলেন, বাংলা মিডিয়াম বলেন, মাদ্রাসা শিক্ষা বলেন। কিন্তু আপনি দেখেন, খুঁজে খুঁজে স্কুল কলেজগুলো সব বন্ধ হয়ে গেল, মারামারি করে বন্ধ হলো। 8,000 স্টুডেন্টকে মামলা দেওয়া হলো, 10 জন নিহত হলো, 800 জন আহত হলো। আচ্ছা, গেল। তারপরে আমরা দেখলাম চিন্ময় প্রভুকে গ্রেফতার করা হলো, ইস্যুটা পাল্টে গেল। তারপরে আমরা দেখলাম, এই ইস্যুর পরে অনেক দেখলাম, ঢাকা চিটাগং, মানে সনাতনীদের সাথে অনেক কিছু দেখলাম আমরা। আচ্ছা, আমি খুব লম্বা করছি না, এটা আমরা সবাই জানি। তারপরে আমরা কি দেখলাম? আমরা 5ই আগস্টে দেখলাম, আমি একটু আবার পিছনে যাচ্ছি, ইন্দিরা গান্ধী কালচার সেন্টারটাকে ভাঙচুর, পোড়ানো, লুটপাট হলো। ঠিক আছে, এই সরকার কিছু বললেন না, এটা তাদের সময় হয়নি, তারা তখনো ক্ষমতা হাতে নেননি, ভালো কথা, ওনাদের দায়ভার না। কিন্তু যেদিন ওনারা ইন্ডেমনিটি প্রয়োগ করলে, তাহলে এটা ওনাদের দায়ভার। কারণ ইন্ডেমনিটি দেওয়া মানে কি, যে আপনার কিছু মানুষকে আপনি মাফ করে দিবেন, যেটা আমরা বঙ্গবন্ধু হত্যার সময় আমরা দেখেছি, ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল যাতে বিচার যাতে না হয়। আপনি ইন্ডেমনিটি জারি করলেন, আপনি ইন্দিরা গান্ধী কালচার সেন্টার, এটাও কিন্তু একটা ডিপ্লোম্যাটিক প্রোটোকলের মধ্যে পড়ে, আপনি কিন্তু কোনো কথা বললেন না। ঠিক আছে, সময় পার হয়ে গেল। তারপরে আমরা কি দেখলাম? স্কুল কলেজ এবং বিভিন্ন জায়গায় পরিকল্পিতভাবে পেইন্টিং করে পতাকা আঁকা হলো, ভারতীয় পতাকাকে আঁকা হলো, সেটাকে মারিয়ে মারিয়ে যাওয়া হলো, সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটাকে আপনারা প্রচার করলেন, গেল। কেন আপনি তাদেরকে অ্যারেস্ট করলেন না? কেন? আপনার সরকারের কি এটা প্রোটোকলের মধ্যে পড়ে না, শিষ্টাচারের মধ্যে পড়ে না? আপনি করলেন না। তারপর কি হলো? আপনি মারতেই থাকলেন, মারতেই থাকলেন, মারতেই থাকলেন, মারতেই থাকলেন। তারপর পাটকেলটা আসা শুরু হলো। যখন পাটকেলটা আসলো, তখন আপনি বলছেন যে ভারত বয়কট করো। আমার ভারত না, আমি আমি স্বদেশী আন্দোলনের পক্ষে। আপনি সারা পৃথিবীকে বয়কট করেন, স্বয়ংসম্পূর্ণ হন, বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হোক। আমি এখন পর্যন্ত চেষ্টা করি দেশি কাপড় পরতে, হ্যাঁ, ইন্ডিয়ানও কিনি, বিদেশিও কিনি, কিন্তু আমি স্বদেশী পণ্য কিনে হও ধন্য যদি এই আন্দোলনে সরকার করতে পারে, আমি সবার আগে আছি। কিন্তু আপনি তো স্বদেশী আন্দোলন করছেন না, আপনি দেশপ্রেম থেকে ভারত বয়কট করছেন। আপনি করছেন স্পেসিফিক্যালি একটা গ্যাঞ্জাম করার জন্য, একটা ঝামেলা করবার জন্য, একটা যুদ্ধ বাঁধানোর জন্য। আপনি এই ভারত বয়কটের যে নাটকটা হলো, অত্যন্ত দুর্বল স্ক্রিপ্টে নাটকটি রচনা করা হলো, এবং প্রতিদিন আমরা দেখছি এটা নিয়ে এখন ইস্যু তৈরি হচ্ছে, এটা নিয়ে ধাক্কাধাক্কি চলছে। তো আপনি ইটটা মারতে দিলেন কেন? আপনার বাচ্চাকে আপনি ইট মারতে দিলেন কেন? বাচ্চাকে আপনি শাসনও করলেন না। আপনি আজকে পর্যন্ত সরিও বললেন ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের জন্য, তারা কিন্তু সরি বলেছে। তারা যারাই আমাদের পতাকা অবমাননা করছে, তাদেরকে অ্যারেস্ট করেছে, তারা পদক্ষেপ নিচ্ছে। হ্যাঁ, তারা পদক্ষেপ নিয়েছে। আমরা কি করছি? তার মানে কি? তার মানে হচ্ছে এই যে আজকে আপনি ভারত বয়কট বলছেন, এটা সম্পূর্ণ হচ্ছে 1971 সালের একটা প্রতিহিংসা পরায়ণতার একটা কারণ, এবং এর সাথে আরো অনেক নাটক সাজানো। এবং সেটার পরিপ্রেক্ষিতে আজকে আমরা দেখলাম যে আমাদের অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর লোকজন অনেক কথা বললেন, 4 দিনে কলকাতা দখল করবেন।
আমেরিকাও দখল করে ফেলবে। তো এই স্পিরিটটা ভালো লেগেছে যে জানলাম আমরা আমাদের অবসরপ্রাপ্ত সেনাবাহিনীরা কখনো যদি প্রয়োজন হয় দেশের প্রয়োজনে ওনারা নামবেন, কিন্তু ওনারা দেশের প্রয়োজনে নামবেন না, ওনারা নামবেন হচ্ছে স্বাধীনতা বিরোধীদের সাথে দেশে Yes. একটা মানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার ক্ষেত্রে ওনারা অগ্রণী ভূমিকা রাখবেন। আমার কথা হচ্ছে আপনি দেশের পক্ষে, যদি আপনি দেশের পক্ষে হন তাহলে আপনাকে আপনার মাথার উপরে কি থাকবে? সংবিধান। আপনি Yes. এখনো তো আপনি ওই সংবিধান ধরেই তো আপনি প্রধান উপদেষ্টা হয়েছেন। আপনি কিসের উপর দাঁড়িয়ে শপথটা নিয়েছেন? আপনি সংবিধান ধরে শপথ নিয়েছেন। এখন পর্যন্ত যেহেতু সংবিধান রয়েছে, আপনারা পরিবর্তন করতে চান, আপনারা কি করতে চান, মানে একজন আমেরিকান যার আমেরিকান পাসপোর্ট তিনি এসে আজকে আমাদের বাংলাদেশের নাম পরিবর্তন করবেন, জাতীয় সঙ্গীত পরিবর্তন করবেন, সমস্ত কিছু পরিবর্তন করবেন, কিন্তু করবেন ওকে, কিন্তু সংবিধান তো এখনো রয়েছে। যে সংবিধান রয়েছে আমি তো সেই সংবিধানকে মানতে চাই, কারণ একজন নাগরিক হিসাবে মনে করি এই সংবিধানের বাইরে আমিও যেতে পারি না। এবং সেই কারণে আমি মনে করি আজকে পর্যন্ত ওনারা যে যেটাই করছেন প্রত্যেকে অবৈধ কাজ করছেন, এবং যদি কোনোদিন সেই মানে বৈধ সময় আসে ওনাদের প্রত্যেকেরই কিন্তু সেই সংবিধানই ওনাদেরকে শাস্তি নিরূপণ করে দিবেন। দেখেন কি হচ্ছে আজকে আমাদের মানে আমাদের যে জেনারেশন, আমাদের বাচ্চারা কিন্তু পড়াশোনা করছে না। আপনি অটো পাস দিয়ে দিলেন, অটো পাসে কি হবে? তার যে মার্কসটা হবে সে কিন্তু ভালো কোনো জায়গায় ভর্তি হতে পারবে না, স্কুল কলেজ বন্ধ। তার মানে একটা প্রজন্মের কিন্তু একটা সময়ের পড়াশোনা শেষ, 1 তারিখে বই আসবে না। এই যে দেশের যে প্রশ্ন, শেয়ার বাজারে টাকা কোথায় যাচ্ছে? এখন তো আওয়ামী লীগের কেউ নাই, আমাদের সময় দরবেশ বাবা তো জেলখানা। তো তাহলে এখন কোথায় যাচ্ছে আমাদের টাকা? কোথায় যাচ্ছে? আপনি যেদিন টাকাটা পেয়েছেন, যেদিন বাংলাদেশে প্রথম গভর্নর এবং অর্থ উপদেষ্টা ওনারা কিন্তু বলেছেন ডকুমেন্টেড যে যত বাংলাদেশের টাকা পয়সা যা আছে ওনারা ঠিকঠাক মতো বুঝে পাইছেন এবং ঠিকঠাক মতো আছে। তো তাহলে আজকে কি অবস্থা? আজকে টাকাটা কোথায় গেল? আজকে হিসাব আপনি ছাত্র হত্যার হিসাব দিবেন না, আপনি পুলিশ হত্যার হিসাব দিবেন না, আপনি দেশে 2 মাসে 774 জন নারী ধর্ষিতা হয়েছে, 522 জন হত্যা হয়েছে, ডাকাতি বা অন্য হিসাবটা আমি দিলামই না। 774 জন নারী ধর্ষণের হিসাব আমাদের যে উপদেষ্টা আছেন, প্রধান উপদেষ্টা, তিনি কেন একটা আজ পর্যন্ত বিবৃতি দিতে পারলেন না? কেন? 774 জন নারীরা কারা? 774 জন নারী একটা আপনাদের সকল স্বাধীন দেশে 774 জন নারী পুলিশ সদর দপ্তরের রিপোর্ট। কেন ধর্ষিত হবে? কেন আমাদের নারীদের এই পরিণতি হবে? 1971 সালে 3 লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আজকে আমরা সংবিধান পেয়েছি। বঙ্গবন্ধুর নেতৃত্বে ডাক দিয়েছেন বলে আজকের বাংলাদেশ, আজকে আপনারা তাফালিংটা করছেন। তা আমার মা বোনের কি নিশ্চয়তা আপনার এই সময়ে? এই জবাবটা আজ পর্যন্ত কোন একজন উপদেষ্টা দেননি। আপনি এই আসামিদেরকে ধরছেন না, আপনি জেল থেকে বের হয়ে যাওয়া আসামিদের ধরছেন না, শীর্ষ সন্ত্রাসীকে আপনি বের করে দিচ্ছেন। আপনি কি করছেন? আপনি ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আপনি আওয়ামী লীগের পিছনে আসছেন, আওয়ামী লীগ নিধন করছেন। আজকে শুধু ছাত্রলীগ আজকে ছেলে বলে কথা না, একটা যুবলীগের, একটা যুব মহিলা লীগ, একটা মহিলা আওয়ামী লীগ বা একটা ছাত্রলীগের মেয়ে কোনো নিরাপদ না। আমাদের কত মেয়ে ধর্ষিতা হয়েছে, মানে মারা গেছে, শারীরিকভাবে অ্যাবিউজড হয়েছে, সাংবাদিকরা হয়েছে। কেন? আপনি এখন তো আওয়ামী লীগ নাই রাস্তায়, আমরা তো অরক্ষিত, আমরা কেউ রাস্তায় বেরোতে পারছি না, ম্যাক্সিমাম জেলে, মারধর খেয়ে মানে জীবন মরণ প্রায় অবস্থা। তাহলে আপনার মব বাহিনীকে আপনি কেন আটকাচ্ছেন না? আপনি ডিজায়ার করছেন আপনার মব বাহিনী লোকজনকে নিয়ে যাচ্ছে। আমাকে যদি অ্যারেস্ট করতে হয় প্রশাসন আসবে প্রপার কাগজপত্র নিয়ে, মব কেন আসবে? এটা কোন দেশের মানবাধিকারের মধ্যে পড়ে? আপনি বলতেছেন আমরা মানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবাধিকার লঙ্ঘন করেছে? না, আপনারা করছেন। প্রধান উপদেষ্টা আজ পর্যন্ত বলেছেন যে একজন শিক্ষক কেন মানে শিক্ষককে কেন অসম্মান করা হচ্ছে? চিটং এর, উনি তো চিটাগং এর প্রধান উপদেষ্টা, যিনি, তার বাড়ি তো চিটাগং। চিটং এর যে শিক্ষক অপমানিত হয়ে স্ট্রোক করে মারা গেলেন, উনি দুঃখ প্রকাশ করেছেন, উনার সরি বলেছেন উনি। অনুপম সেন স্যারকে যে অপমান করা হলো,
উপাচার্য, উপ-উপাচার্য এবং ট্রেজারার সম্ভবত 3 জনই পদত্যাগ করতে বাধ্য তিনজন হয়েছে। তিনজন সরি কোথায়? তো এত শিক্ষিত, এত পিএইচডি ডিগ্রিধারী উপদেষ্টারা আছেন আমাদের, এবং নন ম্যাট্রিকও আছে, অশিক্ষিত শিক্ষিত দুটোই আছে। তা আপনারা দুটোই কি আছে। করছেন? ডিসেম্বর মাস শিল্পকলা একাডেমি বলে কাওয়ালি হবে। What is না, this? এটা কাওয়ালি এটা তো হবে? হবেই, এটা তো হবেই রোকেয়া প্রাচী, কারণ ওনারা জামিল বলছেন আহমেদ যে স্যার, জামিল আহমেদ স্যার, ইনক্লুসিভ। জামিল আহমেদ স্যার অত্যন্ত শিক্ষিত মানুষ। উনার শিল্প চর্চা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। উনি শিল্পকলা একাডেমির মহাপরিচালক হয়ে কি করেছেন? উনি নিত্যপুরাণ নাটক বন্ধ করে দিয়েছেন। উনি মামুনুর রশিদকে মঞ্চে যেতে নিষেধ করে দিয়েছেন। এটা কি ফেরদৌসী আমাদের মজুমদারকে উপদেষ্টা নিষেধ যিনি করেছেন। হ্যাঁ, কেন? ওনারা যখন সমাবেশ উনি তো করতে গেছে ওনাদের উপর ডিম মারা হয়েছে। তো আমার কথা ওনারা তো হচ্ছে যে আরো এই একটা যে কাজ আমাদের করেছে, খুব আনন্দ পাবেন শুনলে, সেটা হচ্ছে যে বিজয় দিবসের কুচকাওয়াজ বাতিল হয়ে গেছে, সেটার পরিবর্তে হবে হচ্ছে হ্যাঁ, গিয়ে বিজয় মেলা। এবং এর আগে এটার বাজেট ছিল হচ্ছে গিয়ে 4 কোটি টাকা। এই বছর কিন্তু এটার বাজেট বেড়ে গেছে, এটার বাজেট বেড়ে হয়ে গেছে 9 কোটি টাকা, কিন্তু বিজয় দিবসের কুচকাওয়াজ বন্ধ। উনারা উনাদের ইচ্ছা মতো করছে। এই যে আজকে মামুনুর রশিদ, আজকে যিনি সংস্কৃতি উপদেষ্টা হয়েছেন, তো উনারা এই উপহার দিচ্ছেন জাতিকে, জাতিকে উনারা এই এক্সাম্পল সেট করছেন। তো আমার ওনারা তো আমার কথা মনে হচ্ছে করছেন কি, যা করছেন ভালো করছেন, এটা তো আপনি ভাবছেন না যে ভালো ভালো, হচ্ছে না। আমি 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 তো আগে প্রথমে বলেছি যে এই লড়াইটা এখন আজকে শুধুমাত্র যদি কেউ মনে করে যে এটা আওয়ামী লীগের লড়াই, তাহলে খুব ভুল ভুল হবে। হবে, এটা ভুল এটা হবে। শুধুই আওয়ামী লীগের লড়াই না, এটি হচ্ছে বাংলাদেশের যে মানুষগুলো 1971 সালে যে 30 লাখ শহীদ, 30 লাখ মানুষের রক্তের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেয়েছি, যে 3 লাখ মা বোন যে মুক্তিযোদ্ধারা আছেন, আমার বীর শ্রেষ্ঠ, বীর বিক্রম, বীর উত্তম, এটা তো তাদের বাংলাদেশ। আপনি কি ভাবছেন আমাদের মুক্তিযোদ্ধারা যারা আছে তারা, মানে তারা আজকে কি দেখছে, আমরা আজকে কি দেখছি? এই লড়াই কেন শুধু আওয়ামী লীগের ঘাড়ে ফেলে দিচ্ছেন? এখন আর আওয়ামী লীগের লড়াই না, এটা এটা নাই, আপামর yes, জনসাধারণের লড়াই। এটা এই মুক্তিযোদ্ধাদের লড়াই, মুক্তিযোদ্ধার পরিবারদের লড়াই। দেখেন, যে 3 লাখ মা বোন সম্ভ্রম দিয়েছে বাংলাদেশে, কি করে দিয়েছে, কিভাবে হয়েছে ঘটনাটি? তাদেরকে সেই রাজাকার আল বদর আল শামসরা পাকিস্তানি হায়নাদের হাতে তুলে দিয়েছিল, এবং সেটা সেই মায়েদের সম্ভ্রমের বিনিময়ে আজকে আমরা দাঁড়িয়ে আছি। আজকে এই এই 2 মাসে, গত 2 মাসে 774 জন যে মেয়েদের ধর্ষণ হয়েছে, তাদেরকে নিয়ে আমি কথাটা আবারও কেন তুলছি, যে এই বাংলাদেশে আমরা অনেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে দেখেছি, মানে শিক্ষক বলছি, আমি শিক্ষিকা বলছি না, জেন্ডার ভাগ হ্যাঁ, করছি না, সেই শিক্ষকদের কিন্তু আমি দেখেছি অনেক কান্নাকাটি করেছে। আজকে কথা বলেন আপা আপনারা, আমি এই 774 জন কিন্তু আওয়ামী লীগের সকলে না। না, হ্যাঁ, এদেরকে নিয়ে কেন কথা বলেন না? এই যে 522 জন কি সকলে আওয়ামী লীগ না? কথা বলেন। 3250 জন পুলিশকে নিয়ে কথা বলেন, কেন বলবেন না? শুধুমাত্র জুলাইতে কজন মারা গেছে একটা সংখ্যা আপনারা দাঁড় করিয়ে দিচ্ছেন, আর গণহত্যাকারী হিসেবে বঙ্গবন্ধু কন্যাকে আপনারা দোষ দিচ্ছেন। অথচ আমরা বঙ্গবন্ধু কন্যাকে দেখেছি, উনি কোনোদিনও কে বিএনপি কে আওয়ামী লীগ কোন জায়গার কে হিসেব করেনি। যে যখন বিপদে পড়েছে, সে যে দলেরই হোক, আপা তার গণভবনে ডেকে, তার কার্যালয়ে ডেকে আপা কিন্তু তার চিকিৎসার জন্য, তার মানে পরিবারের জন্য কিন্তু অনুদান দিয়েছেন। উনি কিন্তু কোনোদিন ভাবেননি যে উনি বিএনপির শিল্পী, উনি জাসাসের শিল্পী, কোনোদিন উনি আলাদা করেনি। আমরা মাঝে মাঝে বলতাম যে আপা কেন করছে, এবং সেই মানুষগুলোকে দেখছি তো এখন কি বলছে, কি করছে। ঠিক আছে, আপনারা বলছেন, বলেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আমি বলছি কি, আওয়ামী লীগের পিছনে ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে সরিয়ে বঙ্গবন্ধু কন্যাকে বারবার স্বৈরাচার বলে আপনারা দিনের শেষে কিন্তু যে ক্ষতিটা করছেন সেটা হচ্ছে বাংলাদেশের ক্ষতি করছেন, এবং এক্স্যাক্টলি। এটার জন্য ইতিহাসে জবাব দিতে হবে। আজকে যে যে মানুষগুলো, আজকে যে ধরেন, আমি শিল্পকলা একাডেমির কথা আবারও বলছি, এই যে কুচকাওয়াজ হবে না, বিজয় মেলা, মানে আজকে যে মানে স্বেচ্ছাচারিতা, স্বৈরাচারী কাকে বলে, এটাই তো স্বৈরাচারের নিদর্শন। আপনি 7ই মার্চের ভাষণ বাজাতে দিবেন না, আপনি বঙ্গবন্ধুর কথা বলতে দিবেন না, আওয়ামী লীগের কথা কেউ বলতে পারবে না, কোনো সমর্থক থাকবে না, কেউ থাকবেন না। এই কথাগুলো কে বলে? আপনি ঠিক আছে, আমরা আওয়ামী লীগ কথা বলবো না, সাংবাদিকদেরকে কেন নিষিদ্ধ করেছেন? 188 জন সাংবাদিকের কার্ড আপনারা বাতিল করেছেন, সদস্যপদ স্থগিত করেছেন, কেন?
সব সাংবাদিক আমাদের? আপনি আপনি বিচার বিভাগের সমস্ত আইনজীবীকে আওয়ামী লীগের দোসর বানিয়ে দিয়ে, তাহলে আইনজীবী, ডাক্তার, শিক্ষক, সাংবাদিক সকলেই আওয়ামী লীগের। আওয়ামী লীগের সবাই আওয়ামী লীগের, তা আপনাদেরকে এই 17টা সংগঠন, তাহলে তো আওয়ামী লীগেরই সকলে। এই জন্যই দেখেন আজকে আমরা যখন জরিপ দেখি সেখানে আওয়ামী লীগের জরিপের যে আর অন্যদের যে পার্থক্যটা দেখি, এই জন্যই আজকে একটা সাধারণ যে মানুষ, সে যখন মাসের শেষে একটা বিধবা ভাতা পেতেন, বয়স্ক ভাতা পেতেন, ওই মানুষটার জন্য মাসের শেষে ওই টাকাটা তাকে অনেকখানি কিন্তু ক্ষমতায়িত করে। ওই যে বিধবা মহিলা, উনি কিন্তু কার উপর নির্ভর করেন, ওই টাকাটা পেলে উনি নিজেকে অনেকখানি ক্ষমতাশালী মনে করেন, অনেকখানি স্বয়ংসম্পূর্ণ মনে করেন, উনার সে তৃপ্তির জায়গাটা তৈরি হয়। আজকে সব ভাতা আপনি বন্ধ করে দিয়েছেন। ভালো, এই মানুষগুলো কি আওয়ামী লীগের? আপা সবাইকে ভূমিহীনদের ঘর দিয়ে গেছেন, আপনারা সে ঘর দখল করে ফেলেছেন, ঘর ভেঙে দিয়েছেন। এই ভূমিহীনরা সবকে আওয়ামী লীগের? আপনারা সনাতনীদেরকে যা ইচ্ছা তাই করলেন। সনাতনীদের পূজার মধ্যে গিয়ে আপনারা সব মুরব্বীরা গেলেন, দোয়া কালাম পড়লেন, তখন কোনো সমস্যা হলো না, এখন সমস্যা। তো এখন আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে কি, সব বন্ধ, সব বন্ধ, সব নিষিদ্ধ। আপনারা এই 17টা সংগঠন এবং আপনারা যারা মিলে আমাদেরকে সবাইকে বাংলাদেশকে আজকে নিষিদ্ধ করছেন, এই সংবিধান আমি মনে করি আমাদের এখনো মাথার উপরে আছে। জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, সংবিধান আপনাদের ক্ষমা করবে না। আজকে ধরেন আমি কথাটা বলছি একজন আওয়ামী লীগের রাজনৈতিক কর্মী হিসেবে, আমি যখন দেখি আমার একটা ছাত্রলীগের ভাইকে রাস্তার মধ্যে পেটানো হচ্ছে 100-150 জন মিলে, এবং পেটাচ্ছেন এলোপাতাড়ি ভাবে, কেন? যদি সে অপরাধ করে তাকে জেলে নিয়ে যান। নারী সহ নারীদেরকে নারীদেরকেও কিভাবে একটা আমার কথা হচ্ছে, একজন নেতা যদি অপরাধী হয়, সে দুর্নীতি করেছে, সে অন্যায় করেছে, সব করেছে, আপনার বিচার বিভাগ আছে, আপনি নিজে আইনজীবী বসিয়েছেন, আপনি যে চিফ প্রসিকিউটরকে বসেছেন উনি জামাতের লয়ার ছিলেন, তো ঠিক আছে, আপনার মতো করে আপনি সাজিয়েছেন, তা আপনি তাকে জেলে দেন, আপনি তাকে আইনের বিচার প্রক্রিয়ার মধ্যে নিন। আপনি গণপিটুনি দিয়ে কেন দিবেন? আপনি গণপিটুনি দেওয়া মানে তার শাস্তি হয়ে গেল, আপনি তাকে দ্বিতীয়বার আর আপনি অ্যারেস্ট করতে পারেন না। আপনি মারবেন রাস্তার মধ্যে মব পাঠিয়ে, আবার জেলখানায় নেবেন না, এটা আপনি করতে পারেন না। এটা কোথাকার? তাহলে আপনি এগুলোকে এক্সাম্পল হিসেবে আজকে সেট করছেন। এমন উদাহরণ সৃষ্টি করবেন না যে উদাহরণ আপনাদেরকে নিশ্চিহ্ন করে দেয়, কারণ ইতিহাস তো কাউকে ক্ষমা করে না কোনোদিন। আর আপনি একটা কথা বললেন না যে রাজাকারি, আর যে মির্জাফর, সে অলওয়েজ মির্জাফর। আমাদের হেলমেটের নিচে লোকজন নিয়ে গেছেন, আমাদের আমব্রেলায় যারা ছিল তাদেরকে নিয়ে আপনি রাষ্ট্র ক্ষমতায় বসেছেন। আপনি কি ভাবেন না তারা আপনাদের সাথে বিক্রি করবে না? যে 10 টাকায় বিক্রি হয় সে কালকে 20 টাকায় বিক্রি হবে। আজকে যে আমার দল থেকে আপনার দলে গেছে, সে আপনার দলে সুবিধা না পেলে আরেক দলে যাবে। অলরেডি শুরু হয়ে গেছে। কাজেই হ্যাঁ, আমরা আওয়ামী লীগ করি, করব, আমরা আমাদের আওয়ামী লীগের দালাল, ভালো কথা, আওয়ামী লীগের দালাল হয়েই থাকবে, কিন্তু আপনারা কোথাও দালালও হইতে পারবেন না। মানে কোনো একটা নির্দিষ্ট দলের আদর্শে দাঁড়িয়ে থাকার জন্য যে ক্ষমতা দরকার, যে আদর্শিক সাহস দরকার, সেটি আপনাদের নেই। আপনারা রাষ্ট্রের কথাও শুনছেন না, রাজনীতির কথাও শুনছেন না। ইভেন বাংলাদেশ, যে দেশে আপনারা বাস করেন, যে দেশের সন্তান আপনারা, যে দেশকে আপনি পরিচয় দেন, আপনার আইডেন্টিটি, আপনি সে দেশের কথাও শুনছেন না। আপনারা হিসাব নিকাশ করছেন, ক্ষমতার রাজনীতি করছেন, এবং সেটা রাজনীতি না, আপনি বাংলাদেশটাকে আপনারা কাউকে দিয়ে দিতে চান, ধ্বংস করে দিতে চান। এবং সেই কারণে ওনারা কিন্তু বঙ্গবন্ধুর ভাস্কর্যই শুধু ভাঙেনি, বঙ্গবন্ধুর ভাস্কর্যে ফাঁসি দিতে হবে কেন? বেগম রোকেয়ার মুখের উপরে কেন অশ্রাব্য গালি লিখতে হবে? কেন? তার মানে রাজনীতিটা কোথায় নিয়ে যাচ্ছেন? এবং আমি সেই আবারও বলবো যে আমাদের সুশীল শিক্ষিত নারীদেরকে বলবো যে বেগম রোকেয়ার মুখে যখন অশ্রাব্য গালি দেওয়া হয়, ওই গালি কি আমাকে দেয়া নয়, আপনাকে দেয়া নয়? বেগম রোকেয়ার মুখে দিচ্ছে কেন? তারা এটাকে সামগ্রিকভাবে এভাবে দেখে না রোকেয়া প্রাচী, তারা ভাবে যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, এবং সরকার পরিবর্তনের সময় বা আমরা কালার রেভলিউশন বলি, যেটাই বলি, এ সময় এগুলা খুব স্বাভাবিক বিষয় হিসেবে তারা দেখে, তারা এরকম আরো 4-5 মাস চলবে বলে আশা করে।
একটা কবিতা আছে না যে যখন আমার প্রতিবেশীর ঘরে আঘাত করে তখন আমি ভাবলাম প্রতিবেশী আক্রান্ত হয়েছে, আমি তো বেঁচে আছি, কিন্তু যে হয়েছে কি একবার আপা, যদি প্রতিবেশীর ঘটনা ঘরে হচ্ছে যে আক্রান্ত হয় মানুষ আমার ঘরেও মানুষ আসবে। ইতিহাস থেকে শিক্ষা নেয় না, এটাই হচ্ছে গিয়ে আমাদের ট্র্যাজেডি। ইতিহাসের শিক্ষা, আপনি এটাই ইতিহাসের শিক্ষা। এটাই ইতিহাসের শিক্ষা। ফরিদ ভাই, আমি আপনার কাছে একটু আসছি যে আমাদের সময় জি প্রায় শেষ হয়ে আসছে, আমরা জি অনেকক্ষণ জি কথা বলেছি। জি এই যে আমরা একটা বললাম যে একটা ঐক্য হয়েছে, এটা ভারত বিরোধী ঐক্য বলি বা পূর্ব পাকিস্তানের পুনঃপ্রতিষ্ঠা করার ঐক্য বলি, যেটাই বলি, একটা ঐক্য তো হয়েছে, আমরা ক্যামেরার লেন্সে দেখেছি। তো হুম। এই যে একটা ঐক্য হয়েছে, এটাকে বামপন্থীরা কি দৃষ্টিতে দেখছে বলে আপনার পর্যবেক্ষণে ধরা পড়েছে? আপনার পর্যবেক্ষণে কি কোনো কিছু ধরা পড়েছে যে বামপন্থীরা এটাকে কিভাবে দেখছে, তাদের জি সামগ্রিক জি বিবেচনা কি? জি 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 আমি আসলে আমি হাতটা উঠিয়েছিলাম এই কথাটা বলার জন্যই। আপনি যখন বললেন যে আহ, এটা ঘটবেই, এটা কিন্তু আমার সামনে কয়েকজন বলেছে। আমি আরেকটা জিনিস বলি, রোকে আপা আরেকজনের সাথে, রোকে আপা একজনের সাথে লাইভে ছিলেন, তিনিও একসময় এই কথা বলতেন। ঠিক আছে, তিনি একসময়, যদি এখন তিনি আমাদের পক্ষে চলে আসছেন, পতাকা তিনি লাল করেছিলেন, এখন আমাদের পক্ষে আসছেন, আমাদের আওয়ামী লীগের দালাল। যদি আমি আপাকে তো আওয়ামী লীগের দালাল বলে মানলাম, আপা আওয়ামী লীগ করে, আচ্ছা আমাকে কেন আওয়ামী লীগের দালাল বলে? আমি কি কোনোদিন আওয়ামী লীগ করছি? আমি মুক্তিযুদ্ধের পক্ষে। এই যে রোকে আপা যেটা বললেন, আমি আপনার ওই পয়েন্টে আসতেছি, আমি 1 মিনিট আগে ওই কথাটা বলিনি। এই যে রোকে আপা বললেন, এটা শুধু আওয়ামী লীগের বিষয় না তো, মুক্তিযুদ্ধ তো শুধু আওয়ামী লীগের বিষয় না তো। বাংলাদেশের মানুষ জয় বাংলা স্লোগান দিয়ে মুক্তিযুদ্ধ করেছে, তখন তো সেটা আওয়ামী লীগের স্লোগান থাকে না। বঙ্গবন্ধু তো আওয়ামী লীগের না। বঙ্গবন্ধু যখন শেখ মুজিব থাকেন, বঙ্গবন্ধু যখন প্রেসিডেন্ট থাকেন, দলের প্রধান, তখন তিনি হয়তো আওয়ামী লীগের হতে পারেন, কিন্তু যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি তো আওয়ামী লীগের সম্পত্তি না। এটা নিয়ে আওয়ামী লীগের সাথে আমার অনেক তর্ক হয়েছে। আমি আওয়ামী লীগদের বলেছি, তোমরা জয় বাংলা স্লোগানকে দলীয়করণ করো কেন? তোমরা বঙ্গবন্ধুকে দলীয়করণ করো, বঙ্গবন্ধু তো সবার, জয় বাংলা স্লোগান তো জাতীয় স্লোগান। অনেকে আমার সাথে অবশ্যই একমত হয়েছে, এটা গেল কথা। আর আপনি যেটা বলেন যে এই বামদের সাথে আমার অনেকের সাথে আলোচনা হয়েছে, সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়, এই আন্দোলন কিন্তু অনেকটা নিভু নিভু হয়ে গিয়েছিল। এই বামপন্থীরা যারা চক্রবর্তী হয়ে গরু, আমি নাম নিলাম না কারণ তারা মাইন্ড করতে পারেন, এমনি তারা আমার উপর ক্ষুব্ধ, তারা চক্রবর্তী হয়ে গরুর মাংস খাওয়াইছে যাতে তাদের কিছু না হয়। তাতে কি শেষ রক্ষা হয়েছে? আপোষ করে কোনোদিন কোনো কিছু হয় না। মুক্তিযুদ্ধের প্রশ্নে আপোষ হয় না কোনোদিন, গণতন্ত্রের প্রশ্নে আপোষ হয় না। এই যে যারা এখন বলতেছে যে যে আপনার একটা রেভলিউশনের পরে অনেক কিছু হয়, এখন আমি বলি যদি আবার প্রতি বিপ্লব ঘটে এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় আসে, তখন যদি তারা এইভাবে ঠিক যা ঘটেছে এটাই ঘটে, তখন কি আমাদের প্রিয় বামপন্থীরা, আমার কমরেড ভাইরা কি সেই কথাই বলবেন যে প্রত্যেক বিপ্লবের পরে এরকম কিছু ঘটে? আমি জানি তখন বলবে আওয়ামী লীগ ফ্যাসিস্ট, মুক্তিযুদ্ধের লোক ফ্যাসিস্ট, মুক্তিযুদ্ধের লোক এই সেই বলা শুরু করবে। আর বামপন্থীরা ঐতিহাসিকভাবেই ভুল করে। তারা সেই তাদের ভারত উপমহাদেশে যখন তাদের সৃষ্টি হয়, তখন থেকে অদ্যাবধি সর্বশেষ আমি 24-এর এই তথাকথিত, আমি এটা মেধাবীদের আন্দোলনকে বলি মেধাবীদের আন্দোলন। আর আপা যেটা বলেন পাকিস্তান, এই যে যে জোট আপনারা বললেন যে একটা ভারত বিরোধী জোট, এটা আসলে একটা হেফাজতের পাকিস্তানি বলি আমাদের। এরা পাকিস্তান হেফাজত করার জন্য এই জোট করেছে। আসলে আপনি ঠিকই বলেছেন, এরা তো বাংলাদেশের দায় নিয়ে আসে নাই। ডক্টর ইউনূস হচ্ছেন 47-এর জিন্নার ফটোকপি। উনি হচ্ছেন ডিজিটাল জিন্না, এই বাংলাদেশের জিন্না। দেখেন উনি কিন্তু একজন অ্যাথিস্ট, তিনি জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, কিন্তু দেখেন এই মৌলবীরা তাকে এখন আমির বানিয়ে ফেলেছে। যে বামপন্থীরা, যে মৌলবীরা, আমি স্পষ্ট করে বলি আবার, যে বামপন্থীরা, যে মৌলবীরা সারা জীবন ডক্টর ইউনূসকে গালি দিয়ে আসছে, কমরেডরা আমাদের শিখিয়েছে এই ইউনূস হচ্ছে লুটেরা, শোষক, এই পুঁজিবাদী দালাল, এগুলো আমাদের বলছে, আমি সাক্ষী। আমি না, এরকম শত শত হাজার হাজার ছাত্র ইউনিয়নের লোকজনকে ছাত্রদের শেখানো হইতো যে এরা হচ্ছে শোষক, এরা হচ্ছে পুঁজিবাদী। বদরুদ্দিন স্যার তো বই লিখে ফেলেছে যে তিনি ডক্টর ইউনূসের গরিবের কিস্তি বিক্রি করে গরিবকে কিভাবে বিক্রি করেছেন, গরিবদের কিভাবে বিক্রি করে অর্থ বানিয়েছেন, এটা বদরুদ্দিন উমর স্যার লিখেছেন। অথচ বদরুদ্দিন উমরের শিষ্যরা এই ইউনূসকে সমর্থন করে। আমি যাকে আদর করে এনুস বলি, তাকে সমর্থন করে। আমি অবাক হয়ে যাই, বামপন্থীরা বললো যে সব জায়গাতেই আমেরিকানরা এসে ওলটপালট করে দেয়। তারা এই 24-এর আন্দোলনে, তথাকথিত আন্দোলনে আমেরিকার হাত দেখতেছে না, তারা হাত পা কিছুই দেখে না এখন তারা। যেখানে তারা ছোট্ট একটা ঘটনা বলে, একটা যদি আপনি বাচ্চাদের আপনি ফোটান, মানে আতশবাজি ফোটান, সেখানেও তারা আমেরিকার ভূত দেখে
আর এত বড় ফরিদ একটা ভাই, ঘটনা ঘটে গেল। জি আমি একটা জিনিস জানতে চাচ্ছি দর্শকদের পক্ষ থেকে। আমরা তো অনবরত ভাইয়া কি ঘটেছে, কি হ্যাঁ হয়েছে, কি হলে কি হতো এটা আলাপ করছি। এখন কি জি করলে দেশের শান্তি শৃঙ্খলা বজায় আসতে পারে, মানে বজায় রাখা যায় এবং দেশের মানুষ একটু স্বস্তিতে থাকতে পারে? বিশেষ করে সংখ্যালঘু নির্যাতন তো সকল রকমের সীমা অতিক্রম করেছে, বর্বরতার সকল সীমা অতিক্রম করেছে। এক কথায় যদি বলেন কি করলে জি এই মুহূর্তে চমৎকার দেশে বলেছেন। আমি শান্তি খুব আনা খুশি যায়? হলাম যে আসলে এটা হচ্ছে আসল প্রশ্ন এখন। হোয়াট ইজ হ্যাঁ, ডান ইজ ডান। যা হবার তা হয়েছে। আপনি যেটা বললেন সংখ্যালঘু নির্যাতন আসলে শুধু সংখ্যালঘু নির্যাতন না, বাংলাদেশে এখন আওয়ামী লীগেরও সংখ্যালঘু হয়ে গেছে। রাইট। হ্যাঁ, আওয়ামী লীগের এখন সংখ্যালঘুর মতো নির্যাতিত নিপীড়িত। আমি বলতে চাই যে এখন এই পরিস্থিতি থেকে এই যে যে একটা ভয়ঙ্কর অবস্থায় আমরা আছি, এটা থেকে উত্তরণের একটাই পথ হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থা। কারণ যারা ওকে। এখন ক্ষমতায় আছে কারো দায় ভার নাই, আর একজনও রাজনীতি, নট এ সিঙ্গেল পার্সন, একেবারে ইউনুস থেকে শুরু করে ডক্টরেট ডিগ্রি নোবেল laureate থেকে শুরু করে নন মেট্রিক উপদেষ্টা, সেই নাম বললাম না, তারা সহ একজনও পলিটিক্যাল পার্সন না। তারা পলিটিক্সের কিছুই জানে না, তারা পলিটিক্সের জিরো, তারা একটা ইউনিয়ন চালাইতে পারবে না, তারা দেশ চালাইতে আসছে। তাই এই মুহূর্তে নির্বাচন দিয়ে এই দেশের জনগণ যাকে পছন্দ করে তার হাতে ক্ষমতা দিয়ে তারপরে এরা যদি সরে যায়, তবেই এই দেশে এখন এই মুহূর্তে সংখ্যালঘুরা নিরাপদ হবে, রাজনীতি নিরাপদ হবে, দেশের গণতন্ত্র রক্ষা পাবে, সার্বভৌমত্ব রক্ষা পাবে। এই দেশে একটা সম্ভাব্য, যেটা আমরা আলোচনা করি নাই, ভুলে গেছি, আমি নিজেও আপাতত ভুলে গেছেন, এই দেশে কিন্তু একটা অনেকেই মনে করতেছে, যেটা আমি আগেও বলে আসছি, আগস্ট মাস থেকে রয়েছে, দেশে একটা দুর্ভিক্ষ লাগতে পারে। এখন যদি আপনি বাঁচতে চান, আমরা সবাই বাঁচতে চাই, তাহলে এখানে একটা নির্বাচন অতি সত্বর প্রয়োজন। জনগণের হাতে জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা দিতে হবে, তারপরে সেটা জনগণের প্রতিনিধি মানে নির্ধারণ করবে। জি, অর্থাৎ নির্বাচিত সরকার লাগবে যারা অ্যাকাউন্টেবল হবে। নিঃসন্দেহে, নিঃসন্দেহে নির্বাচিত সরকার স্যার। আপনি কার কাছে, একটু আগে তো আপনি বলেন, এরা তো এদের কি কোনো দায় আছে? এদের তো কোনো রোকেয়া দায় প্রাচী, নেই। আমরা অনুষ্ঠানের একদম শেষ দিকে, আপনাকে আমার বারবার রোকেয়া বলতে খুবই সমস্যা হচ্ছে কারণ আমার প্রয়াত মায়ের নাম রোকেয়া। ও তো আমি যদি আপনার কাছে এক কথায় জানতে চাই যে এই মুহূর্তে কি মনে করেন কি হলে দেশে শান্তি আসবে? যা হয়ে গেছে তো তা হয়ে গেছে। আমি আসলে যেটা আমার কাছে বারবার মনে হচ্ছে যে ধরেন ফরিদ ভাই তো বললেনই যে নির্বাচনের কথা, তো তার আগে আরেকটা জায়গা, আরেকটা সিঁড়ি আছে। সেই সিঁড়িটা হচ্ছে, আপনি দেখবেন যে আমরা সবসময় দেখছি একটা শব্দ ব্যবহার হচ্ছে, সেটা হচ্ছে বিক্ষুব্ধ সাধারণ জনগণ, বিক্ষুব্ধ ছাত্রছাত্রী, হুম, হুম, জনতা, হুম, হুম, জনগণ। হুম, হুম, মানে এটা আসলে এরকম বিষয়টা যে বিক্ষুব্ধ। তা আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশে 18 কোটি জনগণের দেশ, এখানে একটা বড় সংখ্যক ছাত্রছাত্রীর সংখ্যা আছে। কাজেই এই যে মব বাহিনী এবং একটা গোষ্ঠী সাধারণ মানুষকে কিন্তু বদনাম করতেছে, সাধারণ মানুষের নামটা ব্যবহার করে তারা কিন্তু মব থেকে শুরু করে লুটতরাজ, ভাঙচুর, আগুন এগুলো দিচ্ছে এবং ছাত্রছাত্রীদেরকে ব্যবহার করছে, যারা কিন্তু প্রকৃত অর্থে ছাত্রছাত্রী না। এখন কিন্তু আসলে আসল ছাত্রছাত্রীরা রাস্তায় নামে না। তো সেই জন্য আমি এখন আমার সবথেকে বড় আহ্বান হচ্ছে সাধারণ যারা বাংলাদেশের সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সাধারণ মানুষ যারা বাংলাদেশের মানুষ, তাদের সচেতন হতে হবে। তাদের নামটা ব্যবহার করে এই যে ভাঙচুর, লুটতরাজ, আগুন, সন্ত্রাস হচ্ছে, তারা যেন এটাকে প্রতিহত করে। আর এই যে ছাত্রছাত্রীর নাম দিয়ে যে ডাকাডাকিটা হচ্ছে, যে রাজুতে আয়, রাজুতে আয়, এই বাবা মারা যেন ছাত্র ছাত্রীকে নিয়ে সচেতন হয়। আপনার ছেলে কোথায় যাচ্ছে? আজকে আপনার ছেলের যদি কোনো বর্তমান না থাকে, ভবিষ্যৎও থাকবে। আপনার ছেলে কার সাথে যাচ্ছে, কোথায় যাচ্ছে, কি করছে, কি ভাবছে, কাকে মারছে, এগুলো কিন্তু আপনাকে এখন দেখতে হবে। আগে আবেগ দিয়ে করেছেন, এবার বিবেকটাকে কাজে লাগাতে। যদি সাধারণ মানুষ এবং পরিবারগুলো তাদের সন্তানকে নিয়ে সচেতন না হন, তাহলে এই বাংলাদেশের সুশৃঙ্খল জায়গাটি তৈরি হবে। আর আমাদের সবাইকে আসলে একটা জিনিস ভাবতে হবে যে এই লড়াই কোনোভাবেই আওয়ামী লীগের একা লড়াই নয়। আর এই লড়াইটা কোনোভাবে বাংলাদেশ ভারত বিরোধিতার লড়াই না, এটি হচ্ছে স্বাধীনতার পক্ষে এবং স্বাধীনতার বিপক্ষে। বিপক্ষে। এটি হচ্ছে রোকেয়া প্রাচী, সংবিধান রক্ষা করবার লড়াই। আপনাকে কাজে এই অনেক জায়গাগুলো ধন্যবাদ। আমাদেরকে সচেতন হতে হবে। আমি বুঝতে পেরেছি। ফরিদ ভাই, আপনাকেও ধন্যবাদ। আমাদের প্রোগ্রামের যে ফরম্যাট থাকে, যেহেতু ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস, আমাদের গৌরবের কথা মনে করিয়ে দিতে দিতে আমরা বাড়ি যাব এবং আমরা
তিনজনের কেউই স্টুডিও লিভ করব না, আমরা নিজেরা পরে লাইভ শেষ হলে একটু কথা বলবো। আপনাদেরকে মুক্তিযুদ্ধের গল্প শোনাচ্ছি দর্শক শ্রোতা। আজকে 7ই ডিসেম্বর 1971 সালে যেটা হয়েছে, পাকিস্তানি সেনাবাহিনীর হাত থেকে, হানাদারদের হাত থেকে দখলমুক্ত হয় আরো 6 জেলা, মাগুরা, শেরপুর, সাতক্ষীরা, গাইবান্ধা, নোয়াখালী, চুয়াডাঙ্গায় স্বাধীন বাংলাদেশের পতাকা উড্ডয়ন করেন মুক্তিযোদ্ধারা। এটা হচ্ছে আমাদের বিজয়ের গাথা। এবং আকাশবাণীতে নয়াদিল্লির বাংলাদেশকে স্বীকৃতির কথা প্রচার করা হয় সকাল 10:30টায়। তখন থেকেই কলকাতায় বইতে শুরু করে খুশির উচ্ছ্বাস। বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি নিয়ে কলকাতার রাস্তায় রাস্তায় আনন্দ মিছিল বের হয়। দুপুর 1:46 কলকাতায় অবস্থিত বাংলাদেশ মিশনে স্বাধীন বাংলার পতাকা উড়ান মিশন প্রধান এমডি হোসেন আলী। মিশন অফিস থেকে বের হয়ে তিনি উল্লসিত জনতাকে স্বাগত জানান। আমাদের ইতিহাস গৌরবের ইতিহাস, আমাদের ইতিহাস সাফল্যের ইতিহাস। এই অন্ধকার কেটে যাবে, আমরা আবার ঘুরে দাঁড়াবো। আওয়ামী লীগের রাজনীতি রিস্টোর হবে কিনা আমরা জানি না, বাট মুক্তিযুদ্ধ রিস্টোর হবে, এই বিষয়ে আমরা সবাই একমত এবং এই বিষয়ে আমরা কাজ করছি। সবাইকে ধন্যবাদ, সাথে থাকেন, পাশে থাকেন। বাংলা কথায় আবার দেখা হবে। শুভরাত্রি। জয় বাংলা, জয়। জয় বাংলা।